আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি এগ্রি প্লাস জিএসটি বায়োলজি সম্পূর্ণ ফ্রি কোর্সে। এই কোর্সের আগের ২টা ভিডিওতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন এই পুরা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে অর্থাৎ আজকে তৃতীয় ক্লাস, এই ক্লাসে অণুজীব অর্থাৎ বোটানি বইয়ের চতুর্থ অধ্যায় এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আমি এক্সপ্লেইন করব এবং এই পুরা কোর্সটা সাজানো হয়েছে, এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স এবং পুরা কোর্সটা সাজানো হয়েছে এগ্রি প্লাস জিএসটির বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে। এবং এই ক্লাসে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এর মধ্যে পুরা কোর্সটা কিন্তু বা পুরা ক্লাসটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। সো এখানে একটা দারুণ পিডিএফও আছে। তো পিডিএফটা এখনও সম্পূর্ণটা রেডি হয় নাই। পুরো বায়োলজির উপর যখন পিডিএফটা রেডি হয়ে যাবে তখন সেটা তোমাদেরকে প্রোভাইডও করে দিব। ঠিক আছে? সো আজকে যে অধ্যায়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অণুজীব। এই অধ্যায়ে মোট 10টা টপিক তোমাদেরকে পড়ায় দিব এবং এই 10টা টপিক যদি ভালোমতো কভার করতে পারো, এই 10টা টপিক থেকে কিন্তু ইনশাআল্লাহ তুমি এগ্রি প্লাস জিএসটিতে কমন পাবা। সো আমি যদি টপিকগুলো একটু দেখানোর চেষ্টা করি, কি টপিক আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া। ওকে, তাহলে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে যে বিভিন্ন আবিষ্কারকের নাম হচ্ছে, এই আবিষ্কারকের নাম সেটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ম্যালেরিয়া। আবিষ্কারকের নাম থেকে কিন্তু বেশ কিছু কোশ্চিন আসে, যেমন আমি এখানে লিখে রাখছি বেশ কয়েকটা বছরের। আচ্ছা, দেন ভাইরাসের ভাইরাস সম্পর্কিত কিছু ছক পড়ব, এগুলো হচ্ছে ছোটোখাটো পড়া। হ্যাঁ, তো এইগুলো নিয়ে একটা ছক আছে। দেন আমরা ডিএনএ আরএনএ ভাইরাস নিয়ে পড়ব, ভাইরাসের গঠনটা শিখব। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখান থেকে একবার কোশ্চিন হয়েছে, তো সেটা নিয়ে আমরা পড়ব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ডিএনএ আরএনএ ভাইরাস তো আগে ছিল, ভাইরাসের আকৃতি নিয়ে পড়ব। ভাইরাস থেকে অনেক কোশ্চিন হয়েছে, তো ভাইরাসের অংশটা একটু বেশি আছে। এছাড়াও ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও একটা টপিক। রোগ থেকে অনেক বেশি কোশ্চিন হয়, সো রোগগুলা নিয়ে আমাদের পড়তে হবে। এবং ব্যাকটেরিয়ার অংশটাতে যদি যাই, ব্যাকটেরিয়ার অংশটাতে আরও কয়েকটা টপিক আছে, যেমন ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরে। ব্যাকটেরিয়ার উপকারিতা, এইটা এখান থেকে অনেক প্রশ্ন হয়েছে, তো এই অংশটুকু ভালো করে পড়তে হবে। দেন রোগ সম্পর্কিত, যে রোগ রোগ ভাইরাসের রোগ বলি, ব্যাকটেরিয়ার রোগ বলি, সম্পূর্ণ তো একটাই টপিক, তাই না? তাহলে এটা একটা টপিক আমাদের পড়তে হবে। দেন আমরা চলে যেতে পারি এই যে ভাইরাসের অপকারিতা, এগুলো পড়তে হবে। দেন ম্যালেরিয়া পরজীবীর থেকে একটা ছক আছে, সো এই ছক থেকে অনেক বেশি কোশ্চিন হয়। এছাড়াও ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র, সেটা একটা টপিক। তো এই মোট 10টা টপিক, এখানে 10টা টপিক আছে। যদিও শীটটা দেখলে তোমার কাছে 10টার বেশি টপিক মনে হবে, কারণ আমি হচ্ছে সাজিয়েছি সেইভাবে। যেমন আবিষ্কারক, সো আবিষ্কারক পুরাটাই তো একটা টপিক, তাই না? তাহলে ভাইরাসের আবিষ্কারক বলি, ব্যাকটেরিয়ার আবিষ্কারক, মানে আবিষ্কারক বলতে বিভিন্ন বিজ্ঞানীর নাম। সো ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, তিনটার আবিষ্কারক তো তিনটা টপিক না, এটা তো একটাই টপিক, তাই না? আবার রোগের কথা যদি বলি, সো রোগ, ভাইরাসের রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো তো আলাদা টপিক না, দুটো একই টপিক, রোগ। তো এইভাবে মোট 10টা টপিক আজকে আমরা পড়বো মেইনলি। ওকে, তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করতে পারি আজকের, এবং চেষ্টা করব ক্লাসটা যাতে 1 ঘন্টা বা 1 ঘন্টার কিছু বেশি সময় লাগতে পারে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া, যাতে খুব কম্প্যাক্ট ওয়েতে এই কোর্সটা শেষ করার পাশাপাশি বা এই ক্লাসগুলো শেষ করার পাশাপাশি তুমি যাতে উপকৃত হও আর কি, তুমি তোমার হাতে যাতে পড়ার সময় থাকে। 14-15 ঘন্টার ক্লাস করার পরে তোমার আসলে হাতে পড়ার সময় থাকে না। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমেই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া, এই অধ্যায়ে সকল বিজ্ঞানীদের অবদান নিয়ে আমরা পড়ব। তাহলে এখান থেকে প্রায় 3 বছর ম্যালেরিয়ার বিজ্ঞানীর নাম আরেকটা আলাদা টপিকে লেখা আছে, তো সেইখান থেকে আরও কয়েকবার প্রশ্ন হয়েছে। তাহলে এখান থেকে যে পড়াটা আমাদের পড়তে হবে এবং যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে স্ট্যানলে। এই যে, তো স্ট্যানলে আসলে কি করেছে বলতো? স্ট্যানলে নামের মধ্যে আছে স্ট্যান। তাহলে আগের দিনে যারা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতো, অর্থাৎ যারা টপার ছিল, বোর্ড, এখনকার দিনে আমরা কি বলি, A+ পাইছে বা জিপিএ 5 পাইছে, এই কথাটা আমরা বলি না যারা বোর্ডে ভালো করে। তো আগের দিনে বলতো যে বোর্ড স্ট্যান্ড করছে। তাহলে যার নামের মধ্যে আছে স্ট্যান, সে নিশ্চয়ই অনেক ভালো একটা কাজ করছে। সে আসলে কি করছে বলতো? এই যে ভাইরাস সম্পর্কিত যে বিজ্ঞান, ভাইরাসের গঠন কি,
নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এই জিনিসগুলো আলাদা করছে। তাহলে এই স্ট্যানলে, যার নামের মধ্যে স্ট্যান, অর্থাৎ ইনি অনেক ভালো কিছু একটা করছে, তাকে আমরা কি বলে ডাকতে পারি বলতো? তাকে আমরা বলতে পারি ভাইরোলজির জনক, তাই না? সো স্ট্যান, নামের মধ্যে আছে স্ট্যান, এবং সে নিশ্চয়ই ভালো কিছু একটা করছে, এই কারণে আমরা তাকে বলবো ভাইরোলজির জনক, এবং এটি পরীক্ষায় এসেছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ। দেন এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ভাইরাসের আবিষ্কারককে, সো আতে আবিষ্কারক আতে আইভানোভস্কি, এটাও পরীক্ষায় এসেছিল। তাহলে আতে আবিষ্কারক আতে আইভানোভস্কি। এছাড়াও যদি বলা হয় যে বসন্ত রোগের কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে? এডওয়ার্ড জেনার। এটা একটু মাথায় রাখো, এটা পরীক্ষায় আসে নাই যদিও, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এছাড়াও যদি বলা হয় যে টিকা কত সালে আবিষ্কৃত হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। সর্বপ্রথম বসন্ত রোগের যে টিকা, টিকা কত সালে আবিষ্কৃত হয়েছে, টিকাটা সম্পর্কে মাথায় রাখো 1700, যদি এই অধ্যায়ের পড়া না এটা, তারপরে এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, 1796 সালটা একটু মাথায় রেখো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কথাটা মাথায় রাখতে পারো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও মনে রাখা যায় সহজেই। এভাবে মনে রাখো, বিজ্ঞানী রিড রিড পিথ রিড পিথ রিড পিথ। তাহলে পিথ জ্বরের কথা উল্লেখ করেন কে? রিড, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, টিএমভি, টিএমভি মান কি? টোবাকো মোজাইক ভাইরাস কি দ্বারা গঠিত? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, তাই না? পৃথিবীতে যত ভাইরাস আছে সবকিছুই তো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, বেশিরভাগ সব ভাইরাসই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে এই যে প্রোটিন নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এই কথাটা কে বলেছেন? মনে রাখো, পিরিয়বদেন। তাহলে দেখো এখানে দুইটা কথা আছে না, একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখানেও তো দুইজন বিজ্ঞানী, পিরি, একজন পিরি ও আরেকটা হচ্ছে ব্যাডেন। তাহলে পিরিওব্যাডেন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, পিরিওব্যাডেন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, শেষ। আচ্ছা, এরপরে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে ভাইরাস সম্পর্কিত। দেখো, ভাইরাস কি জীব নাকি জড়? ভাইরাস যখন এমনি পরিবেশে পড়ে আছে, সে তো জড়র মতো আচরণ করে, তার মানে কি ভাইরাসকে আমি বলতে পারি জড়। কিন্তু যখনই এই ভাইরাসটা আমার দেহে প্রবেশ করতেছে, আমার দেহে রোগ সৃষ্টি করতেছে, তার মানে কি তার হঠাৎ করে প্রাণের সঞ্চার হচ্ছে, তাই না? তো যেহেতু প্রাণের সঞ্চার হচ্ছে, আমি বলতে পারি ভাইরাস জীব, জড় তো হচ্ছে না। তাহলে ভাইরাস জীব নাকি জড়? তাহলে ভাইরাস জীব জড় কিছুই না, ভাইরাস হচ্ছে জীব জড়র মধ্যবর্তী একটা অবস্থা। এবং ভাইরাসের সংজ্ঞা দিতে গিয়ে বিজ্ঞানী লোফ খুব সুন্দর একটা কথা বলছে, তিনি বলছে ভাইরাস ইজ ভাইরাস। হ্যাঁ, ভাইরাস কি জীব নাকি জড়? কিছুই না, ভাইরাস ইজ ভাইরাস, শেষ, ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা সংজ্ঞা যদি এমন হতো, তাহলে এই যে ভাইরাস ভাইরাসই বা ভাইরাস ইজ ভাইরাস কে বলেছে? বিজ্ঞানী লোফ। আচ্ছা, এইচআইভির আবিষ্কারকটা মনে রাখতে পারো, গেল, এটা পরীক্ষায় আসে নাই যদিও। আচ্ছা, দেন ব্যাকটেরিয়ার নামকরণ করেন কে? এটা আবার গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতেও এসেছে। ব্যাকটেরিয়ার নামকরণ, আচ্ছা, কোনটা পরীক্ষাতে এসেছে কিভাবে বুঝতেছি আমি দেখো ইয়ে করে দিছি, বোল্ড করে লিখছি, ঠিক আছে? এই কথাগুলা, বাকি কথাগুলা হচ্ছে বড় স্ক্রিনে হয়তো বা সেভাবে নাও বুঝতে পারো। এই লেখাটা, এই দুইটা লেখার দিকে একটু খেয়াল করো, তাইলে বুঝতে পারবা এই লেখাটা কিন্তু বোল্ড করা না, এই লেখাটা বোল্ড করে লেখা আছে। তো যেটা বোল্ড করে লেখা আছে সেটা বুঝবা, সেটা পরীক্ষায় এসেছে, ঠিক আছে? এই জন্যই আমার এই কোর্সটা স্পেশাল। আমি প্রত্যেকটা লেখা এভাবে বোল্ড বোল্ড করে লিখে দিয়েছি, যেগুলো পরীক্ষায় এসেছে। তাহলে পরীক্ষায় এসেছে কোনটা সেটাও তুমি জানতে পারলা, পাশাপাশি কোনটা পড়লে তোমার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে সেটা তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে? মানে পাশাপাশি হচ্ছে তুমি এক্সট্রা ইনফরমেশনগুলোও জানতে পারতেছো, মেন কথা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এইখানে মনে রাখো ব্যাকটেরিয়া নামকরণ করেছেন না, মনে রাখো ব্যাকটেরিয়া নামকরণ করেন কে? করেন এরেন। তাহলে নামকরণ করেন এরেনবার্গ, করেন এরেন, এভাবে মাথায় রাখতে পারো। এবার আসো আরো একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান, এবং এটাও পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে লিউয়েনহুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো লিউয়েনহুক সম্পর্কে যে কথাটা মনে রাখবা ভাইয়া, লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। এখন যে ব্যক্তি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, সরল অণুবীক্ষণ যন্ত্র, সেই তো নিশ্চয় অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ছোট ছোট জীবগুলা দেখার চেষ্টা করবে। ঠিক তেমনি লিউয়েনহুক এবার ছোট ছোট জীব দেখতে দেখতে হঠাৎ করে তিনি এমন কিছু জীব দেখতে পান যেগুলা আসলে খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিতেই দেখা যাচ্ছে। উনি এই প্রাণীগুলোর নাম দেন এনিমাল কিউল। উনি যে নাম দিয়েছেন মনে রাখো, উনি নাম দিয়েছিলেন এনিমাল কিউল। এই ওয়ার্ডটাও মনে রাখতে পারো, এনিমাল কিউল নাম দিয়েছেন কে? এগুলো হচ্ছে খাতায় লিখে নিতে পারো। সো নামের শেষে যেহেতু আছে কিউল বা ইউল, বায়োলজিতে নামের শেষে ইউল থাকলে সেটা হচ্ছে ক্ষুদ্র। তাহলে এনিমাল কিউল মানে কি? ক্ষুদ্র প্রাণী। তাহলে উনি এই প্রাণীটার নাম দিয়েছেন ক্ষুদ্র প্রাণী, বর্তমানে যেটাকে আমরা ব্যাকটেরিয়া বলি। তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করছে কে? লিউয়েনহুক।
এই কারণে লিউয়েনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি ও প্রোটোজোলজির জনক। তাহলে লিউয়েনহুককে কি বলে আমরা ডাকতে পারি? ব্যাকটেরিওলজির জনক, পাশাপাশি প্রোটোজোলজির জনক। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে, তাহলে কিন্তু আর লিউয়েনহুক বলবো না, তাহলে বলবো লুই পাস্তুর। আধুনিক ব্যাকটেরিওলজির জনককে লুই পাস্তুর। যক্ষারোগ কক, বিজ্ঞানী কক যক্ষারোগের আবিষ্কারক। কলেরা রোগের জীবাণু, এটা হচ্ছে রবার্ট কক বা কচ, ওই একই বিজ্ঞানী। আচ্ছা, ম্যালেরিয়া শব্দ ব্যবহার করেন কে? তাহলে ম্যালেরিয়া শব্দটি টর্টি, এভাবে মনে রাখো। ম্যালেরিয়া শব্দটি কে আবিষ্কার করেন? এভাবে পড়ো, ম্যালেরিয়া শব্দটি টর্টি। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর। যাই হোক, ঠিক আছে, যেগুলো পড়াইলাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। এবার আসো ভাইরাস সম্পর্কে আমাদের আরো কিছু বিষয় আমাদের পড়তে হবে। আরো কিছু বিজ্ঞানীর নাম আমরা পরে পড়বো, ঠিক আছে? আরো দু একটা বিজ্ঞানীর নাম আমাদের জানতে হবে। সো ভাইরাস সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে হবে। এগুলো একটু আলাদাভাবে মাথায় রাখতে হবে, যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা, বড় ভাইরাস কোনটা, ঠিক আছে? এই দুটো আমাদের অন্তত জানতে হবে। পোলিও ভাইরাসের ব্যাস এটা না জানলেও খুব একটা সমস্যা হবে না, তবে এই প্রথম দুইটা ইনফরমেশন একটু ভালো করে মাথায় রাখতে হবে। সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা? ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস, যেটা পরীক্ষায় এসেছিল। সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা? ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। এটা কার হয়? গরুর, গবাদি পশুর, ঠিক আছে? এবং যেটার ব্যাস বা দৈর্ঘ্য যেটাই বলি 8 থেকে 12। কিন্তু বেশ বড় ভাইরাস কোনটা? বেশ বড় ভাইরাস হচ্ছে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, ঠিক আছে? ভারিওলা। তাহলে সবচেয়ে বৃহত্তম বড় বড় ভাইরাস কোনগুলো? ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। কত? 280 থেকে 300 ন্যানোমিটার। এটাও একটু মনে রাখো, কোন এককে? ন্যানোমিটার এককে প্রকাশ করি আমরা। ওকে, দেন আসো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস থেকে প্রশ্ন হয়, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। যেমন তোমাকে বলছিল এই প্রশ্নটা, এখান থেকে যে প্রশ্নটা হয়েছিল, বলা হয়েছিল যে ডেঙ্গু এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস একটা, ঠিক আছে? তো এখানে ডিএনএ ভাইরাসের বেশ কিছু নাম আছে, আরএনএ ভাইরাসের বেশ কিছু নাম আছে। তো আমরা যে কোনো একটা মনে রাখবো। ডিএনএ ভাইরাসের নাম মনে রাখলে আরএনএ ভাইরাসের নাম মনে রাখার দরকার নাই। আরএনএ ভাইরাসের নাম যদি মনে রাখি, ডিএনএ ভাইরাস পড়ার দরকার নাই। তো যে কথাটা যেভাবে যে ছন্দের মাধ্যমে তুমি মনে রাখতে পারো, টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা হেয়ার হারপিক ও ফুলকপি নিয়ে এলো। টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা, হেয়ার হারপিক ও ফুলকপি নিয়ে এলো। তো টিটু মানে কি? টিটু মানে হচ্ছে টিটুফাজ, ভাইয়া মানে ভ্যারিওলা, ভ্যানে মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, করে মানে কোলিফাজ, টিভি মানে টিআইভি, দেন অ্যান্টেনা মানে হচ্ছে এডেনো, হেয়ার মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, অর্থাৎ সংক্ষেপে আমি বলতে পারি এইচবিভি, হারপিক মানে হচ্ছে হারপিস, ফুলকপি মানে হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস। তাহলে এই কয়টা ভাইরাসকে আমি বলতেছি ডিএনএ ভাইরাস। তাহলে এগুলো বাদে আর যা আছে বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস, সিম্পল, তাই না? এখন রিসেন্টলি যে ভাইরাসটা এসেছিল মহামারী আকারে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? অবশ্যই আরএনএ ভাইরাস। এটা একটু মাথায় রেখে এক্সট্রা ভাবে, ঠিক আছে? সো করোনা ভাইরাস, হ্যাঁ, করোনা ভাইরাস এটা কি? এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, কোভিড-19 হচ্ছে রোগের নাম। এই রোগের ভাইরাসের নাম হচ্ছে সার্স-কভ-2, ঠিক আছে? ভাইরাসের নামটা হচ্ছে সার্স-কভ-2। সো এই করোনা যে ভাইরাসটা দ্বারা হয়, ভাইরাসটার নাম হচ্ছে সার্স-কভ-2। ওকে, তাহলে আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই। আচ্ছা, ওই করোনা ভাইরাস এটা হচ্ছে আগের নাম ছিল, বর্তমান নাম হচ্ছে সার্স-কভ-2, ঠিক আছে? এবার আসো ভাইরাসের গঠন। আমাদের মেইন যে পড়াগুলা, তার মধ্যে আমরা চলে যাচ্ছি। সো আসো ভাইরাসের গঠন নিয়ে আমরা একটু পড়ি। ভাইরাস আসলে কিভাবে তৈরি? ভাইরাসের গঠন।
সো পৃথিবীতে যত ভাইরাস আছে মেইনলি দুইটা উপাদান দ্বারা গঠিত। তাদের থাকে কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, এবং এই নিউক্লিক অ্যাসিডের বাইরে যেটা থাকে সেটা নাম হচ্ছে প্রোটিন। তাহলে ভাইরাস নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন দ্বারা গঠিত। এখন ভাইরাসের যে প্রোটিন আবরণ সেটাকে আবার বলা হয় ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হচ্ছে? ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, তাহলে পৃথিবীর প্রতিটা ভাইরাস নিউক্লিক অ্যাসিড প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে, অথবা নিউক্লিক অ্যাসিড প্লাস ক্যাপসিড দ্বারা গঠিত। আচ্ছা, এখন এই ক্যাপসিডে এখানে ছোট ছোট অংশ থাকে, ক্যাপসিডের এই জায়গাটাতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ক্যাপসিড কি দ্বারা গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত। সো এই পুরা জিনিসটাকে একত্রে বলা হয় ক্যাপসিড, তাই না? এই ক্ষুদ্র অংশ পুরাটা জুড়ে আছে। এখন এই পুরা জিনিসটাকে একত্রে বলা হয় ক্যাপসিড। কিন্তু আমি যদি বলি ক্যাপসিডের এই ছোট ছোট অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেটাকে আমরা কি বলতে পারি? ক্যাপসোমিয়ার। ঠিক আছে, সো এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। এখানে নামের মধ্যে আছে মিয়ার, আর মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। তাহলে ক্যাপসিডের অংশ ক্যাপসোমিয়ার, ক্যাপসিডের অংশ ক্যাপসোমিয়ার, সিম্পল। ওকে, তাহলে একটা ভাইরাস কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত প্লাস ক্যাপসিড দ্বারা গঠিত। এমন কিছু কিছু ভাইরাস আছে যাদের এই ক্যাপসিডের বাইরেও একটা এক্সট্রা আবরণ থাকে। কিছু ভাইরাসে, সব ভাইরাসে না, কিছু ভাইরাসে এই ক্যাপসিডের বাইরেও এক্সট্রা একটা আবরণ থাকে, যে আবরণটা হয় লিপিড অথবা লিপোপ্রোটিন দ্বারা তৈরি। সো এই আবরণটা কি দ্বারা তৈরি হতে পারে? লিপিড দ্বারা তৈরি হতে পারে। এখন যদি এই বাইরের আবরণটা থাকে, সেই ভাইরাসটাকে বলা হয় বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। যদি বাইরের আবরণটা থাকে সেটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, আবরণযুক্ত ভাইরাস, বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। ঠিক আছে, এখন বহিস্থ আবরণযুক্ত ভাইরাস যদি লিপিড দ্বারা তৈরি হয়, সে ভাইরাসটাকে আবার বলা হয় লিপোভাইরাস। হ্যাঁ, এটা তো লিপিড হতে পারে, লিপোপ্রোটিন হতে পারে। তো যদি লিপিড হয় সেটা হচ্ছে লিপোভাইরাস। ঠিক আছে, আচ্ছা, এবং বহিস্থ আবরণযুক্ত ভাইরাস কি কি ভাইরাস এরকম আছে? সব ভাইরাসে তো এই বহিস্থ আবরণটা থাকে না। কোন কোন ভাইরাসে বহিস্থ আবরণ থাকে মাথায় রাখতে পারো? এইচআইভি, এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ওকে, আচ্ছা, এই এইচআইভির এইচ থেকে আরেকটা নাম মনে রাখো, হারপিস, এবং আই থেকে মনে রাখো ইনফ্লুয়েঞ্জা। ওকে, তাহলে এই তিনটা ভাইরাস, একটা হচ্ছে এইচআইভি, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এই তিনটা ভাইরাসকে বলা হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। মাথায় রেখো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এইবার আমাদের মেইন পড়াতে চলে যাই, তাহলে দেখো একটা ভাইরাসের দুইটা প্রধান অংশ। এখান থেকে বেশ কয়েকটা কোশ্চিন আসছে। সো ভাইরাসের প্রধান অংশ দুইটা, একটা হচ্ছে ক্যাপসিড বা যেটাকে আমরা বলতেছি প্রোটিন বা ক্যাপসিড, এটা জৈবনিক দিক থেকে নিষ্ক্রিয়, এবং আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় বস্তু। এখন এই ক্যাপসিডের ছোট ছোট অংশকে তো আমরা বলি ক্যাপসোমিয়ার, যেটা আমি দেখিয়েছি। এখন এই ক্যাপসিডের কাজ কি বলতো? কাজ হচ্ছে, এটা যেহেতু ভাইরাসের সবার বাইরের অংশ, এটাই নিশ্চয়ই আক্রমণ করবে কোনো একটা প্রাণীদেহকে, তাই না? এই ক্যাপসিডটা কি করবে? কোন একটা প্রাণীদেহকে আক্রমণ করবে। তাহলে মানে কি, এটা হচ্ছে পোষক দেহে সংক্রমণে সহায়তা করে। দেন এটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন মানে কি? আমাদের দেহে যে জিনিসগুলো প্রবেশ করে, হ্যাঁ, আমাদের দেহের যে জিনিসগুলো শত্রু আসলে, যেমন ভাইরাস, বাইরে থেকে কোন একটা জীবাণু প্রবেশ করলে সেটা আমার দেহে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তার মানে কি, আমার দেহের শত্রু এটা। ঠিক আছে, সো এই অ্যান্টিজেন হিসেবে কাজ করে ভাইরাসের কোন অংশটা? অবশ্যই বাইরে যেটা থাকবে, ভেতরের জিনিসটা তো ভেতরে আছে, ওটা তো আর দেখা যাচ্ছে না। তাহলে বাইরে যেটা থাকবে সেই অংশটা, অর্থাৎ প্রোটিন অংশটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে। এছাড়াও এটা মানুষের সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। তাহলে এই যে মানুষের সর্দি জ্বর যখন হয়, হাঁচির উদ্রেক কিভাবে হয়? এই প্রোটিনের কারণে, ভাইরাসের উপরে যে প্রোটিন সেটার কারণে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও এই ভেতরে যেহেতু থাকে নিউক্লিক অ্যাসিড, বাইরেই থাকে এই প্রোটিনটা,
তাহলে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করতেছে কে? নিশ্চয়ই বাইরের প্রোটিনটা, প্রোটিন আবরণ, তার মানে কি নিউক্লিক অ্যাসিডকেও রক্ষা করে। তাহলে এগুলো হচ্ছে ক্যাপসিডের কাজ। এবার আসো নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু। সো নিউক্লিক অ্যাসিড এই নামটা দেখো তো পরিচিত লাগে কিনা? নিউক্লিক অ্যাসিড, তাহলে এর আগে যদি ডি লাগাই দাও তার মানে কি ডিএনএ, এর আগে যদি জাস্ট আর লাগাই দাও তার মানে কি আরএনএ। তাহলে এই নিউক্লিক অ্যাসিড এটা হইতে পারে হয় ডিএনএ অথবা হইতে পারে আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ ভাইরাস কোনগুলো সেটা তো আমরা একটু আগেই দেখলাম, কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস একটু আগে দেখছি, তাই না? ওকে, তাহলে এটা কি দ্বারা গঠিত হতে পারে? নিউক্লিক অ্যাসিড এটা হয় ডিএনএ অথবা আরএনএ হতে পারে। একই ভাইরাসে কখনো উভয় প্রকারের নিউক্লিক অ্যাসিড একত্রে অবস্থান করে না, ঠিক আছে? অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে থাকবে না। এবং বহিস্থ আবরণ এটি কিসের হতে পারে? লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ হতে পারে অথবা লিপোপ্রোটিন শর্করা জাতীয় পদার্থ হতে পারে, ঠিক আছে? এখন বহিস্থ আবরণযুক্ত ভাইরাস 3টা আমরা পড়ছি, এইচআইভি, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? যেগুলো আমরা এক্সট্রা ভাবে পড়তেছি সেগুলোও মাথায় রাখবা। আসো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাই। আচ্ছা, এখান থেকে কোন প্রশ্নটা হয়েছিল? যেমন ভাইরাসের প্রধান যে জিনিসটা, ভাইরাসের যে অংশ সেটা কি আসলে এই যে ক্যাপসিড বা প্রোটিন। তো এই ক্যাপসিড বা প্রোটিন এইখান থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছিল, একবার না বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। আচ্ছা, সো ভাইরাসের গঠনটা ভালো মতো জানতে হবে। এইবার আসো আমাদের যেটা জানতে হবে এইখান থেকে কি বলা আছে দেখো, প্রাণী ভাইরাস কোনগুলা প্রাণী ভাইরাস, যেমন ডিএনএ ভাইরাস যেগুলো সেগুলো নর্মালি প্রাণীকে আক্রমণ করে, আর যেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস সেগুলো নর্মালি, সব ক্ষেত্রে না, নর্মালি উদ্ভিদকে আক্রমণ করে। আচ্ছা, তাহলে এই যে প্রাণী ভাইরাস কোনগুলা? প্রাণী ভাইরাস হচ্ছে হাম, যেমন মানুষের হাম হয়, সো হাম, পোলিও, এইচআইভি, এইচআইভি দ্বারা এইডস রোগ হয় আর কি, সো ভ্যাকসিনিয়া, এগুলো হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে। তো মানুষের সৃষ্ট রোগ তো একটু পরে দেখবো, এটা মুখস্থ করতে হবে না, এখানে আমরা একটু পরে দেখব। উদ্ভিদের কোন কোন ভাইরাস রোগ সৃষ্টি করে? যেমন টিএমভি, টোবাকো মজাইক ভাইরাস তামাক গাছের রোগ সৃষ্টি করে, বিওয়াইভি, বিনিওলো ভাইরাস, তো এইগুলো আমরা পড়বো একটু পরে। যাই হোক, আমাদের যেটা গুরুত্বপূর্ণ জানতে হবে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? নামের মধ্যে আছে ব্যাকটেরিও, তো অনেকে এটা মনে করে এটা হয়তো একটা ব্যাকটেরিয়া। যখন প্রশ্ন করে ব্যাকটেরিওফাজ কি, এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া, অনেকে কনফিউজড হয়ে যায় যে ব্যাকটেরিওফাজ আসলে কি। তো যে কথাটা মনে রাখবা, এখানে নামের মধ্যে হচ্ছে ফাজ, আর ফাজ কথাটার অর্থ হচ্ছে খাওয়া। তাহলে ব্যাকটেরিওফাজ মানে কি ব্যাকটেরিয়াকে খাওয়া। তাহলে ব্যাকটেরিয়াকে খাবে কে? একটা ভাইরাস। কোন ভাইরাস? টিটোফাজ ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ কি? এটা একটা ভাইরাস, এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়া বিধ্বংসী ভাইরাসকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। সায়ানোফাজ মানে কি? ফাজ মানে তো খাওয়া, সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া খাই এরকম একটা ভাইরাস। তাহলে নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া মানে কি? এই কথাটা একটু মাথায় রাখো ভাইয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এইটা কথাটাও একটু মাথায় রাখতে হবে। সায়ানো ব্যাকটেরিয়া এই সায়ানোব্যাকটেরিয়ার কিছু অপর নাম আছে, যেমন সায়ানোব্যাকটেরিয়াকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল, অথবা এটাকে বলা হয় BGA, ব্লু গ্রিন অ্যালগি, অথবা এটাকে বলা যাইতে পারে নস্টক, ঠিক আছে? তো নস্টক হচ্ছে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। তাহলে যে কথাটা মাথায় রাখবো ভাইয়া সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াকে খায় যে ভাইরাস সেটা কি? সায়ানোফাজ। হ্যাঁ, অর্থাৎ নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে সায়ানোফাজ। যেমন এই সায়ানোফাজের উদাহরণ হচ্ছে LPP1, LPP2, আর এই ব্যাকটেরিওফাজের উদাহরণ হচ্ছে টিটোফাজ, ঠিক আছে? এটা হচ্ছে LPP1, LPP2। জাইমোফাজ ইস্টকে আক্রমণ করে, ঠিক আছে? সো ইস্ট থেকে একটা এনজাইম খরিত হয় যার নাম হচ্ছে জাইমেস, ঠিক আছে? সো জাইমেস এনজাইম খরিত হয়, তো সেখান থেকে মনে রাখতে জাইমোফাজ মানে হচ্ছে যেটা ইস্টকে আক্রমণ করে। তাহলে ইস্টকে আক্রমণ করে জাইমোফাজ। আচ্ছা, যদি বলা হতো যে মাইকোফাজ, তাহলে এখানে মাইকো কথাটার অর্থ হচ্ছে ছত্রাক। যদি বলা হতো যে ছত্রাককে আক্রমণ করে কে? মাইকোফাজ, এটাও একটু মাথায় রাখতে পারো এক্সট্রা ভাবে, ছত্রাককে আক্রমণ করে কে? মাইকোফাজ। আর যদি বলে জাইমোফাজ, ইস্ট। ওকে, রেট্রোভাইরাস, এটা থেকে প্রশ্ন এসেছে। রেট্রোভাইরাস মানে কি? যে সকল ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে।
ট্রান্সক্রিপশন মানে কি নিশ্চয়ই তোমরা জানো যে ডিএনএ থেকে এর এমআরএনএ তৈরি প্রক্রিয়াটার নাম হচ্ছে এমআরএনএ তৈরি প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে এমআরএনএ থেকে যদি আমরা ডিএনএ তৈরি করি সেটার নাম কি? রিভার্স হইল না প্রক্রিয়াটা? তার মানে কি রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে যে সকল ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করে সে সকল ভাইরাসকে বলা হয় রিট্রোভাইরাস বা রেট্রোভাইরাস। আর রেট্রোভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি। তাহলে এইচআইভি এটা হচ্ছে একটা রেট্রোভাইরাস। ওকে, ঠিক আছে। এবার আসো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। এই ছকটা একটু ভালো করে মাথায় রাখো, এটা ঢাকা ভার্সিটির প্রশ্নে আসে আর কি। ঠিক আছে, সো এখানে নামগুলো একটু খেয়াল করো। নামের শেষ অংশ আছে অন। বায়োলজিতে কোনো নামের শেষে যদি কখনো দেখো অন শব্দটা আছে, এই অন শব্দটার অর্থ হচ্ছে একক। অন মানে কি ভাইয়া? অন কথাটার অর্থ হচ্ছে একক। তাহলে ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে ভাইরাসের একক। ভিরিয়ন মানে কি? ভিরিয়ন মানে হচ্ছে ভাইরাসের একক। ভাইরাসের একক। ওকে, আচ্ছা। সো নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারাই গঠিত হবে। দেখো ভাইরাসের একক যেটা ভাইরাসের একক, একটা ভাইরাস নরমালি কি দ্বারা গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। তাহলে যেটাকে আমি বলতেছি একক সেটা তো সম্পূর্ণ ভাইরাসটাই, তাই না? বা সেইটা তো একদম আদর্শ ভাইরাস। তাহলে আদর্শ ভাইরাসে দুইটা জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। তাহলে যেটা ভিরিয়ন, যে ভাইরাসগুলোকে আমরা বলবো ভিরিয়ন, তাদের কি থাকবে? নিউক্লিক অ্যাসিড প্লাস ক্যাপসিড থাকবে, বা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন থাকবে, রাইট? আচ্ছা, আরও এক প্রকারের ভাইরাস যার নাম হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। তাহলে নামের মধ্যে আছে নিউক্লিও, নামের মধ্যে আছে ক্যাপসিড, অর্থাৎ এদেরও নিউক্লিক অ্যাসিড থাকবে, ক্যাপসিড থাকবে। তাহলে ভিরিয়নেরও যা থাকে এদেরও তাই থাকে। কিন্তু পার্থক্যটা কোথায় তাহলে? পার্থক্যটা হচ্ছে যেটা নিউক্লিও ক্যাপসিড সেটা কাউকে সংক্রমণ করতে পারে না, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা নাই এদের। কিন্তু যেটা ভিরিয়ন তারা হচ্ছে সংক্রমণক্ষম। ভাইরাসের কাজ কি? ভাইরাসের কাজই হচ্ছে এটা সংক্রমণ করতে পারে, আক্রমণ করতে পারে প্রাণীকে বা উদ্ভিদকে। ঠিক আছে, তাহলে যেটা ভাইরাসের একক সেটাই সবাইকে আক্রমণ করবে, সিম্পল। আচ্ছা, এছাড়াও যে কথাটা মনে রাখতে হবে, এখানে ক্যাপসোমিয়ারের সংখ্যা কয়টা? 2000 থেকে 2130টা। ক্যাপসোমিয়ার কি আমরা জানি? ক্যাপসিডের ছোট ছোট অংশকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে সর্বোচ্চ সংখ্যা কয়টা হতে পারে? 2000 থেকে 2130টা। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। তাহলে ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড সম্পর্কে আমাদের পড়া শেষ। এবার আসো ভিরোয়েড এবং আরেকটা আছে প্রিয়ন, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে ভিরোয়েড এবং আরেকটা হচ্ছে প্রিয়ন। তো আমরা নতুন একটা পেজে পড়ি এটা। একটা হচ্ছে ভাইয়া যে কথাটা মাথায় রাখবা, একটা হচ্ছে ভিরোয়েড আর একটা হচ্ছে প্রিয়ন। ভিরোয়েড, আচ্ছা প্রিয়নটা ফার্স্টে লিখি, প্রিয়ন, এবং আরেকটা হচ্ছে ভিরোয়েড। ভিরোয়েড। ওকে, সো প্রিয়ন নামটাই যদি খেয়াল করো, নামের শুরুতে আছে প। পতে প্রিয়ন, পতে একটা কথা মনে রাখো, পতে প্রুইসনার। প্রুইসনার। তাহলে প্রিয়ন কি বলতো? পতে প্রিয়ন, পতে প্রুইসনার। আর প্রুইসনার মানে কি? প্রুইসনার হচ্ছে এই প্রিয়নের আবিষ্কারক। তাহলে প্রিয়নের আবিষ্কারকে প্রুইসনার। তো প দ্বারা আমরা আরো বেশ কয়েকটা কথা মনে রাখবো। পতে তো আমরা প্রুইসনার পড়লাম, পতে আরো একটা কথা মনে রাখো, এটা প্রাণীকে আক্রমণ করে। প্রাণীকে আক্রমণ করে। এছাড়াও যে কথাটা মনে রাখবা, এই প্রিয়ন এটা হচ্ছে প্রোটিন ফাইব্রিল। প্রোটিন ফাইব্রিল, এই কথাটা ভাইয়া মাথায় রাখো। ঠিক আছে, তাহলে প্রিয়ন দ্বারা আমরা তিনটা কথা মনে রাখলাম। একটা হচ্ছে প্রুইসনার, প্রাণীকে আক্রমণ করে, এবং প্রোটিন ফাইব্রিল। তো প্রিয়ন আর ভিরোয়েড এরা হচ্ছে একে অপরের উল্টা। প্রিয়নের যে বৈশিষ্ট্যগুলা ভিরোয়েডের তার উল্টা বৈশিষ্ট্য হয়। তাহলে প্রিয়নের প্রথম অক্ষর দ্বারা আমরা বেশ কয়েকটা কথা মনে রাখছি। ভিরোয়েড যেহেতু প্রিয়নের উল্টা, ভিরোয়েডের শেষ অক্ষর দ্বারা আমরা কয়েকটা কথা মনে রাখবো। আর শেষ অক্ষরটা হচ্ছে ড। সো ড থেকে যে কথাটা মনে রাখবা ভাইয়া, ডতে হচ্ছে ডিনার। তাহলে ভিরোয়েডের আবিষ্কারকের নাম হচ্ছে ডিনার। তাহলে ডিনার কি? ডিনার হচ্ছে ভিরোয়েডের আবিষ্কারক। এটা দেখো প্রাণীকে আক্রমণ করে, তাহলে ভিরোয়েড কাকে আক্রমণ করবে? অবশ্যই উদ্ভিদকে আক্রমণ করবে। উদ্ভিদকে আক্রমণ করে। এটা যদি প্রোটিন ফাইব্রিল হয়, এটাকে আমরা বলতে পারবো নিউক্লিক অ্যাসিড।
নিউক্লিক অ্যাসিড, রাইট? ওকে, তাহলে দেখো ড থেকে আমরা ডতে তো ডিনার মনে রাখছি, আর কয়েকটা কথা মনে রাখি। ডতে তো ডিনার, ডিনার মানে হচ্ছে রাতের খাবার, যাই হোক। সো ডতে ডিনার, ড থেকে মনে রাখবা ইজ ডিভি, এই যে নামের মধ্যে ড আছে। এরপরে আরেকটা রোগের নাম মনে রাখো, ক্যাডাং। ক্যাডাং, ক্যাডাং হচ্ছে নারিকেল গাছের একটা রোগ, নামের মধ্যে কি আছে, ড আছে। তাহলে ক্যাডাং হচ্ছে নারিকেল গাছের রোগ, নারিকেল গাছের রোগ। তাহলে এই কথাটাও হ্যাঁ মাথায় রাখতে হবে, রাইট? তাহলে আমরা প্রিয়ন এবং ভিরোড নিয়ে অনেক কিছু পড়লাম। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তো মনে রাখবাই। আরো দু একটা বৈশিষ্ট্য আমি এই শীট থেকে দেখে নাও, আরো দু একটা বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে দেখো ভিরোয়েড, ভিরোয়েড কি উদ্ভিদকে আক্রমণ করতেছে, উদ্ভিদকে আক্রমণ করতেছে। তারপরে হেপাটাইটিস ডি এর কারণ, এরপরে নারিকেল গাছে ক্যাডাং, নামের মধ্যে আছে ড, ঠিক আছে? এবং এই ভিরোয়েডের আবিষ্কারককে ডতে ডিনার। প্রিয়নের ক্ষেত্রে কি মনে রাখবা, প্রিয়ন হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত, পথে প্রাণীকে আক্রমণ করে। এছাড়াও প্রিয়ন আর কি কি আচ্ছা, প্রিয়নের আবিষ্কারককে প্রুইসনার, প্রিয়নের আবিষ্কারককে প্রুইসনার। আচ্ছা, এখন প্রিয়ন মানুষের দেহে কি রোগ সৃষ্টি করে, মানুষের দেহে, মানুষের স্নায়ুতন্ত্রের কুরু এবং ক্রুরসফিল রোগ সৃষ্টি করে, এবং ভেড়া ছাগলের স্কারফি রোগ সৃষ্টি করে। এছাড়াও ম্যাটকাও রোগ সৃষ্টি করে, ঠিক আছে? পাগলা গরু রোগ সৃষ্টি করে, ঠিক আছে? তিনটা রোগের নাম মনে রাখো, মানুষের স্নায়ুতন্ত্রের কুরু ক্রুরসফিল্ড, ভেড়া ও ছাগলের, হ্যাঁ ভেড়া ও ছাগলের স্কারফি, এবং পাগলা গরু ম্যাটকাও রোগ সৃষ্টি করে, রাইট? আচ্ছা, আরো কিছু কথা আমি বলে দিই তোমাদেরকে। যেমন এখানে আমি কি বলছি বলতো, একটা ভাইরাস নরমালি কি দ্বারা গঠিত, একটা ভাইরাস নরমালি তার ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড এবং বাইরে থাকে প্রোটিন, রাইট? এখন প্রিয়ন সম্পর্কে আমরা কি জানি, প্রিয়ন হচ্ছে প্রোটিন ফাইব্রিল। তার মানে কি এই ভাইরাসটা অনলি প্রোটিন দ্বারা গঠিত, এই ভাইরাসটা কি দ্বারা গঠিত, অনলি প্রোটিন দ্বারা গঠিত। কিন্তু ভিরোয়েড কি দ্বারা গঠিত ভাইয়া, ভিরোয়েড হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, তাই কি না? তাহলে এইটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত, আর ভিরোয়েড হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে একটা কথা বলতে পারি না, দেখো ভাইরাস এমনিতেও অনেক বেশি ছোট, ভাইরাস মাত্র দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। এখন ভাইরাস এমনিতেও অনেক বেশি ছোট, ন্যানোমিটারে হিসাব করা হয়। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্রোটিন আবরণ, এটা তো তারপরেও তো নিউক্লিক অ্যাসিডের চেয়ে কিছুটা বড়, প্রোটিন আবরণটা কি নিউক্লিক অ্যাসিডের চেয়ে অনেকটাই বড় না? কিন্তু এইখানে তো প্রোটিন আবরণ আছে, ঠিক আছে, কিন্তু ভিরোয়েডে তো প্রোটিন আবরণটা নাই, অনলি নিউক্লিক অ্যাসিড। তার মানে কি এটা কত ক্ষুদ্র, চিন্তা করছো তুমি? অনেক ক্ষুদ্র ভিরোয়েড। তাহলে আমি বলতে পারি ভিরোয়েড এইখানে যেহেতু প্রোটিনটা নাই বাইরে, তার মানে কি এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ভাইরাস। এবং আরো একটা কথা আমি বলতে পারি, এই ভাইরাসটা ক্ষুদ্রতম যে ভাইরাসগুলো আছে তাদের চেয়েও বহুগুণে ক্ষুদ্র, ঠিক আছে? তাহলে এই ভিরোয়েড ক্ষুদ্রতম ভাইরাস হতেও, ক্ষুদ্রতম ভাইরাস থেকেও থেকেও বহুগুণে ক্ষুদ্র, বহুগুণে ক্ষুদ্র। সো এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ক্ষুদ্রতম ভাইরাস হতেও বহুগুণে ক্ষুদ্র, মাথায় রেখো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথাটাই লেখা আছে যে ভিরয়েড এটা ক্ষুদ্রতম ভাইরাস, তার থেকেও বহুগুণে ক্ষুদ্র। আচ্ছা, এবং অসম্পূর্ণ ভাইরাস, এটা কি কি বলা হচ্ছে, অসম্পূর্ণ ভাইরাস। তোমাকে যদি এখন প্রশ্ন করে, যে অসম্পূর্ণ ভাইরাস দ্বারা কোন রোগটা হয়, অ্যান্সার কি হবে বলো তো? এইচডিভি অথবা নারিকেল গাছের ক্যাডাং রোগ, এগুলো হয়, তাই কি না? এবং এই প্রশ্নটা এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসছিল যে অসম্পূর্ণ ভাইরাস দ্বারা কোন রোগটা হয়, এইচডিভি হয়, হেপাটাইটিস ডি ভাইরাস হয়, ডি এই রোগটা হয়, ঠিক আছে, হেপাটাইটিস ডি। আচ্ছা, তো ডিএনএ আরএনএ ভাইরাস নিয়ে তো অলরেডি পড়ছি, তারপরও আরো ছোট্ট একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসছে সেটা একটু পড়ো, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস, অলরেডি পড়ে ফেলছি। তারপরে এটা একটু আরেকবার পড়ো। দেখো এক সূত্রক ডিএনএ কোনটা, এক সূত্রক ডিএনএ, ডিএনএ দেখো ডিএনএ নরমালি কি হয় দ্বিসূত্রক। সো দ্বিসূত্রক ডিএনএ কোনগুলো, এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু এক সূত্রক ডিএনএ কোনটা সেটা একটু মাথায় রাখতে হবে এক্সট্রা ভাবে। সো কোলিফাজ, এই যে কোলিফাজ, একটা হচ্ছে এই যে X174 এবং M13 কলিফাজ, এই দুটো ভাইরাসকে বলা হচ্ছে একসূত্রক ডিএনএ। এই দুটো ভাইরাসের মধ্যে ডিএনএ নরমালি দ্বিসূত্রক হয়, কিন্তু এইখানে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। সো
গোত্রটার নাম কি? গোত্রটার নাম হচ্ছে পার্বোভিরিডা। ওকে, এবং 61 আরএনএ কোনগুলো সেটাও তো আমরা জানি। ডিএনএ ভাইরাসগুলো আমরা পড়ছি, সেগুলো বাদ দিলে বাকিগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, রাইট? কিন্তু দ্বিসূত্রক আরএনএ আছে। দ্বিসূত্রক আরএনএ কোথায় দেখা যায়? রিওভিরিডা। সো ধানের বামন রোগের ভাইরাস, এছাড়াও রিও ভাইরাস, তাহলে এই দুটা জায়গায় ধানের বামন রোগের ভাইরাস এবং রিও ভাইরাস, এই দুটা ভাইরাস এখানে দেখা যায় দ্বিসূত্রক আরএনএ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এই দুটো ইনফরমেশন অন্তত ভালো করে মাথায় রেখো একটু। দেন আকৃতির উপর প্রকারভেদ, এখান থেকে একবার প্রশ্ন আসছে, সো যেহেতু একবার আসছে এখান থেকে আবারও আসতে পারে। ঠিক আছে, অনেক আগেই আসছে যদিও, তো আবারও আসতে পারে, সমস্যা কি, পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিক। তো ভাইরাসের আকৃতি, প্রথম আকৃতিটার নাম হচ্ছে দণ্ডাকার। তো দণ্ডাকার ভাইরাস কোনগুলা মনে রাখতে পারো এইভাবে, এটিএম বুথ দণ্ডাকারে দাঁড়ায় থাকে না, সোজা হয়ে দাঁড়ায় থাকে। তো এ মান হচ্ছে আলফা আলফা ভাইরাস, টি মান হচ্ছে টিএমভি, এম মান হচ্ছে মামস। এটিএম, এই তিনটা ভাইরাসকে বলতে পারি আমরা দণ্ডাকার ভাইরাস। পাউরুটি আকৃতির ভাইরাস বা ঘনক্ষেত্রাকার ভাইরাস কোনগুলা? হাভা। ঘনক্ষেত্রাকার ভাইরাস কোনটা? হাভা। হাতে হারপিস, ভতে ভ্যাকসিনিয়া, হাভা, হারপিস ভ্যাকসিনিয়া। গোলাকার ভাইরাস কোনগুলা? এভাবে মনে রাখো, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও। তো এইভাবে আস্তে আস্তে না পড়ে আমার সাথে বলো, টিআইভি মানে টিভ, এইচআইভি মানে হিভ, তাহলে টিভিভ ডেঙ্গু পোলিও, নামটা শুনতে দেখো গোলিও, টিভিভ ডেঙ্গু পোলিও গোলিও, টিভিভ ডেঙ্গু পোলিও গোলিও, অর্থাৎ গোলাকার ভাইরাস টিভিভ ডেঙ্গু পোলিও, শেষ। আচ্ছা, ব্যাঙাচি আকৃতির ভাইরাস T2, T4, T6 এগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, এটা হয়তো বা প্রত্যেকেই জানো, কারণ T2 ভাইরাসের চিত্র আঁকাতে হয়। এছাড়াও প্লেট আকৃতির ভাইরাস আছে, ঠিক আছে, তামাকের নেক্রোসিস ভাইরাস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সূত্রাকার। সিলিন্ডাকার ভাইরাস হচ্ছে ইবোলা ভাইরাস, এটা পরীক্ষায় আসে, এটা পড়ো। এবং ডিম্বাকার ভাইরাস কোনটা? এটা পরীক্ষায় এসেছিল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ডিম্বাকার ভাইরাস কোনটা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এছাড়াও বুলেট আকার ভাইরাস হচ্ছে র্যাবডো ভাইরাস, র্যাবের কাছেই তো বুলেট থাকে, এই কথাটা মাথায় রেখো, র্যাবের কাছে বুলেট থাকে। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আছো ভাইরাস ঘটিত রোগ। এখন ভাইরাস ঘটিত রোগ, এটা হইতে পারে মানুষের রোগ সৃষ্টি করতেছে, এটা হতে পারে উদ্ভিদের রোগ সৃষ্টি করতেছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, তবে মানুষের রোগ এখান থেকে বেশি প্রশ্ন আসে। এখন ভাইরাস ঘটিত রোগগুলো যদি পড়ে ফেলো, তোমাকে যদি এই টাইপের প্রশ্ন করে কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই টাইপের প্রশ্ন করলে কিন্তু ইজিলি মনে থাকবে তোমার। তো ভাইরাস ঘটিত রোগগুলা ভালো করে পড়ো, এই টাইপের প্রশ্নগুলা যদি করে ইজিলি অ্যান্সার করা। ধরে নাও যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলা তোমার ভালো মতো জানা নাই, তো সেই ক্ষেত্রে অনেক ভালো একটা সাপোর্ট দিবে, কারণ ভাইরাস ঘটিত রোগগুলার বাইরেই তো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলা, তাই না? ওকে, তো এখান থেকে যে কথাটা আমি তোমাদেরকে মনে রাখতে বলবো, এইভাবে পড়ো আমার সাথে, হা রু সা নি জলা রে, আমার সাথে বলো, হারু সানি জলারে, হারু সানি জলারে, আমার সাথে বলো, হারু সানি জলারে, হারু সানি জলারে, হারু সানি জলারে, হারু সানি জলারে, হারু সানি জলারে। সো এক পাশে আমি বলতেছি রোগের নাম কি, অন্য পাশে আমি দেখবো ওই রোগটা কোন ভাইরাস দ্বারা হয়, হারু সানি জলারে। তো হা মানে হচ্ছে হাম, এই রোগটা কোন ভাইরাস দ্বারা হয়, রুতে মনে রাখো রুবিওলা, রু মানে হচ্ছে রুবিওলা। সা মানে হচ্ছে সার্স, এটা কোন রোগ ভাইরাস দ্বারা হয়, নিপা, খেজুরের রসের মাধ্যমে যে ভাইরাসটা ছড়ায় সেটা হচ্ছে নিপা, এবং নিপা ভাইরাসের কারণে কোন রোগটা হয়, সার্স। জলা মানে হচ্ছে জলাতঙ্ক, এটা রেবিস ভাইরাস, যে কুকুরের কামড়ে রেবিস ভাইরাস ছড়ায়, তাই না? তাহলে এইটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, রেবিস ভাইরাস দ্বারা কি হয়, জলাতঙ্ক হয়। ডেঙ্গুটাও আসছে, সো ডেঙ্গু হয় কোন ভাইরাসের কারণে, ফ্লাভি ভাইরাস। এছাড়াও জিকা, এইচসিভি এগুলো হচ্ছে ফ্লাভি ভাইরাস, তাহলে ডেঙ্গু, জিকা, এইচসিভি এগুলো ফ্লাভি ভাইরাস। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আসো বসন্ত, বসন্ত না বসন্ত। সো বসন্ত নামের মধ্যে আছে ব। এখন বসন্ত তো তিন ধরনের, একটা হচ্ছে কোটি বসন্ত, জল বসন্ত, গৌ বসন্ত। তাহলে এই যে ব, যে সকল রোগের নামে ব আছে, সে সকল ভাইরাসের নামে দেখবা ভ আছে, সে সকল ভাইরাসের নামে কি আছে ভাইয়া, ভ আছে। যে সকল রোগের নামে ব আছে সে সকল ভাইরাসের নামে ভ আছে। এখন গুটি বসন্ত যেটা, সেটা হচ্ছে ভেরিওয়ালা। জল বসন্ত যেটা, সেটা হচ্ছে ভ্যারিসেলা। এবং গো বসন্ত যেটা, সেটা ভ্যাকসিনিয়া।
এটা হচ্ছে ভ্যারিসেলা, এটা হচ্ছে ভ্যারিসেলা, ভ্যারিসেলা জোস্টার। তাহলে ব থাকলে ভ হবে, এতটুকু তো বুঝলা। এখন গুটি বসন্ত হচ্ছে ভেরিওয়ালা, জল বসন্ত হচ্ছে ভ্যারিসেলা, অ্যান্ড গো বসন্ত হচ্ছে ভ্যাকসিনিয়া। মনে রাখবা কিভাবে? তোমরা বলবা যে ভাইয়া ব থাকলে ভ হয়, এটা তো বুঝছি, কিন্তু বিষয়টা এমন হতে পারে না যে আমি পরীক্ষার মধ্যে ভুলে গেলাম যে গুটি আমাকে বলছে যে গো বসন্ত, এটা কি ভ্যারিওয়ালা, ভ্যারিসেলা নাকি ভ্যাকসিনিয়া, ভুলে যাইতে পারি না। সো এই জন্য আমি যেভাবে মনে রাখি সেটা তোমাদেরকে বলি। দেখো এখানে গুটি বসন্ত এবং এখানে নামের মধ্যে আবার আছে ভেরি। সো তোমরা যখন ভালো পড়ালেখা করো আমি তোমাদেরকে বলি না যে ভেরি গুড, ভেরি গুড, ভালো পারলেই আমি তোমাদেরকে বলি যে ভেরি গুড। অর্থাৎ যেটা হচ্ছে ভেরি, যেটা হচ্ছে ভেরি সেটা আবার গুড, ঠিক আছে? সো ভেরি গুড, যেটা হচ্ছে ভেরি সেটা আবার গুড, অর্থাৎ ভেরি গুড, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে জলবসন্ত সেটা কিন্তু ভেরি না, সেটা হচ্ছে ভ্যারি। তো তোমরা এভাবে করতে পারো যে ভেরি গুড, ভ্যারি জল। জল, জল যদি, জলের তো একটা ওজন আছে তাই না? সো ভারী জল, ঠিক আছে? আর বাকিটা থাকে গো বসন্ত, সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া, রাইট? ওকে, সামনের দিকে যাই। এইডস, এইডস এটা কোন ভাইরাস দ্বারা হয়? এইচআইভি। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু। সো একটা হচ্ছে বার্ড ফ্লু আর একটা হচ্ছে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু অ্যান্ড সোয়াইন ফ্লু। সো এখানে বার্ড ফ্লু যেটা, এটা পরীক্ষা আসছিল। সো বার্ড ফ্লু হচ্ছে H5N1, ভাইরাসের নামটা হচ্ছে H5N1। সোয়াইন ফ্লু এটা হচ্ছে H1N1। মনে রাখবা যেভাবে এখানে নামের মধ্যে হচ্ছে সোয়ান, এটা হচ্ছে ওয়ান, সোয়ান ওয়ান, আর যেটা হচ্ছে ওয়ান নাই সেটা হচ্ছে বার্ড ফ্লু, ঠিক আছে? সোয়ান ওয়ান আর বার্ড ফ্লু হচ্ছে H5N1, তাহলে H1N1, H5N1। ভাইরাল নিউমোনিয়া, এটা একটু মাথায় রেখো, অ্যাডেনোভাইরাস দ্বারা নিউমোনিয়া হয়। কোষের লাইসিস, এটাও পরীক্ষা আসে। লাইসিস কি দ্বারা হয়? ইবোলা ভাইরাস দ্বারা হয়। কোষের লাইসিস অর্থাৎ কোষ ফেটে যায়, কোষ ফেটে গেলে সেটাকে বলা হচ্ছে কোষের লাইসিস। আচ্ছা, তোমরা হচ্ছে যখন সর্দি লাগে দোকানদারের কাছে গেলে দোকানদার একটা নাকের ড্রপ দেয়, দেখবা ওই ড্রপের নাম দেখবা অ্যান্টাজল, রাইনোজল, এই টাইপের নাম থাকে, রাইনোজল বিশেষ করে থাকে। আর এই রাইনো কথাটার অর্থই কিন্তু সর্দি, ঠিক আছে? সো রাইনোজল, এই রাইনো কথাটার অর্থ হচ্ছে সর্দি। এছাড়াও এইচবিভির মাধ্যমে কি হয়? জন্ডিস হয়, লিভার ক্যান্সার হয়। আচ্ছা, ইয়েলো পিত জ্বর, পিত মানে তো হলুদ, তাহলে ইয়েলো ফিভার ভাইরাস দ্বারা পিত হবে, পিত জ্বর ইজিলি, এগুলো পারবার, ঠিক আছে? এরপরে দেখো পলিওমা, পেলিওমা না পলিওমা। সো পলি ইঁদুর, এভাবে মনে রাখতে পারো, পলি ইঁদুর, পলি ইঁদুর, অনেকগুলো ইঁদুর, পলি ইঁদুর, পলি ইঁদুর, ঠিক আছে? এরপরে এনোজেনিটাল ক্যান্সার, এটা প্যাপিলোমা ভাইরাস, এনোজেনিটাল ক্যান্সার প্যাপিলোমা ভাইরাস, আর প্যাপিলোমা এনোজেনিটাল। এরপরে ক্যাপোসি সার্কোমা, হারপিস সিমপ্লেক্স, তাহলে ক্যাপোসি নামের মধ্যে প স দুইটাই আছে, হারপিস নামের মধ্যে প স দুইটাই আছে। ক্যাপোসি সার্কোমা, সার্কোমা, হারপিস সিমপ্লেক্স, ক্যাপোসি সার্কোমা, হারপিস সিমপ্লেক্স। এছাড়াও কোভিড-19 রোগের নাম, এটা কোন ভাইরাস দ্বারা হয়? নভেল করোনা ভাইরাস দ্বারা হয়, রাইট? ওকে, এবার আসো উদ্ভিদের রোগ। উদ্ভিদের রোগ থেকেও পরীক্ষায় প্রশ্ন এসেছে। সো উদ্ভিদের কোন কোন রোগ হয়? ধান গাছের টুংরো রোগ হয়, ঠিক আছে? এখন এইখানেই না ভুল হয়, ধান গাছের টুংরো রোগ। এখন তোমাকে অপশনে দেওয়া থাকলো ধান গাছের মোজাইক রোগ, ধান গাছের টুংরো রোগ, আরো দু একটা রোগ দেওয়া থাকলে তখন তুমি কনফিউজড হয়ে যাবে। বা তোমাকে দিল যে তামাক গাছের টুংরো রোগ, কনফিউজড হয়ে যাবে। তো টুংরো রোগ হয় ধানের, এটা একটু মাথায় রাখতে হবে। ধান গাছের যে রোগ, রোগটার রোগটার নাম কি? ধান গাছের রোগটার নাম হচ্ছে টুংরো রোগ। তামাক, সিম, গোলালু এগুলোর যে রোগ সেটার নাম হচ্ছে মোজাইক রোগ, ঠিক আছে? যেমন তামাকের মোজাইক রোগ, এটা হয়তো বা জানো, তার সাথে সিম, আলু, তাহলে তামাক, সিম, আলু, তামাক, সিম, আলু, এভাবে মনে রাখবে। তাসিয়া, তাসিয়া, তাসিয়া মোজাইক, ঠিক আছে? তাসিয়ামো, তাহলে তাসিয়ামো, এভাবে মাথায় রাখতে পারো। তামাক, সিম, আলু, মোজাইক। আচ্ছা, টমেটোর কি রোগ হয়? বুশি স্ট্যান্ড। টমেটোর কি রোগ হয়? বুশি স্ট্যান্ড। সো এভাবে আমি মেবি মনে রাখতাম, এখন ভুলে গেছি, দেখি তো মেলে কিনা। টমাটো, ঠিক আছে? সো এখানে টি কয়বার আছে? টি আছে দুইবার। সো বুশি স্ট্যান্ড, ট কয়বার আছে? টি আছে দুইবার, তাহলে টমাটো, বুশি স্ট্যান্ড, এভাবে মাথায় রাখতে পারো। ওকে, ব্যানানা, কলা মানে কি? ব্যানানা, ব্যানানা। সো বাঞ্চি টপ, ঠিক আছে? বিতে ব্যানানা, বিতে বাঞ্চি টপ, বিতে ব্যানানা, বিতে বাঞ্চি টপ, ওইভাবে মাথায় রেখো। আচ্ছা,
এরপরে পেঁপে টমেটোর লিফ কার্ল রোগ হয়, পেঁপে টমেটোর লিফ কার্ল। আর গোল আলু গোল রোল এভাবে মাথায় রাখো, গোল রোল। তাহলে লিফ রোল কার? গোল আলুর। আর পেঁপে টমেটোর লিফ কার্ড, তাহলে পেঁপে টমেটো লিফ কার্ড আর গোল রোল। ঠিক আছে ভাইয়া? ওকে, ভাইরাস অংশটা শেষ। এবার আমরা চলে যেতে পারি ব্যাকটেরিয়াতে। সো ব্যাকটেরিয়ার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন পড়তে হবে। ওকে, ভাইরাস শেষ হলো। ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা প্রথমেই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। যদিও শীটে ব্যাকটেরিয়ার গঠন টপিকটা দেয়া নাই, আমি এক্সট্রাভাবে একটু পড়াই দিই। দেখো খুব সংক্ষেপে, একটা ব্যাকটেরিয়ার কি আছে? একটা ব্যাকটেরিয়ার চারদিকে একটা আবরণ আছে, সবার বাইরের যে বহিস্থ আবরণ সেটার নাম হচ্ছে ক্যাপসুল। এটা কি বলা হচ্ছে? ক্যাপসুল। ক্যাপসুল। সো এই ক্যাপসুলটা আরেকটা নাম আছে, আদর করে এটাকে অনেক সময় স্লাইম স্তর বলা হয়। সো ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর। স্লাইম স্তর। কেন স্লাইম স্তর? কারণ হচ্ছে অনেক সময় এই প্রাচীরটা পাতলা হয়, তো স্লাইম শব্দটার সাথে স্লিম কথাটার মিল আছে। স্লাইম স্তর কখন বলবো? যখন পাতলা হবে। আর ক্যাপসুল কখন বলবো? যদি পুরো হয়, সেই ক্ষেত্রে ক্যাপসুল। খুবই সিম্পল। আচ্ছা, এখন এই ক্যাপসুলের কাজ কি যদি বলা হয়? ক্যাপসুলের কাজ কি? ক্যাপসুলের কাজ হচ্ছে, ক্যাপসুল যেহেতু সবার বাইরের পর্দাটা, এর ভেতরের যা কিছু আছে সব কিছু রক্ষা করে কে? সব কিছুকে রক্ষা করে হচ্ছে ক্যাপসুল, রাইট? আচ্ছা, এবং এই ক্যাপসুলের ভেতরে যেই আবরণটা থাকে, যেই পর্দাটা থাকে, তার নাম হচ্ছে কোষ প্রাচীর। এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। ক্যাপসুলটা নরমালি হচ্ছে শর্করা দ্বারা গঠিত হতে পারে। এর ভেতরে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে। এবং কোষ প্রাচীর থেকে কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ যে কথাটা, কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? মনে রাখো, কোষ প্রাচীর গঠিত হয় পেপটিডোগ্লাইকান দ্বারা। কি দ্বারা? কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান থাকে, পেপটিডোগ্লাইকান থাকে, রাইট? ওকে, এছাড়াও এর ভেতরে আরো একটা পর্দা থাকে যার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এই তিনটি স্তরের কথা মাথায় রাখো। এটা হচ্ছে ক্যাপসুল, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি প্রোটিন লিপিড দ্বারা গঠিত। যাই হোক, তারও ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা এটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজম সম্পর্কে মনে রাখো, এর ভেতরে কোক দিয়ে ভরা থাকে। সাইটোপ্লাজমটা কোক দিয়ে ভরা থাকে, ঠিক আছে? সো কো মানে হচ্ছে কোষ গহ্বর আছে, কোষ গহ্বর আছে। ক মানে হচ্ছে পরের কতে যে কথাটা মাথায় রাখবে ভাইয়া, প্রথম কতে হচ্ছে, আচ্ছা এই কতে আরেকটা মনে রাখো, ক্রোমাটোফোর। হ্যাঁ, এর ভেতর কি আছে? ক্রোমাটোফোর আছে। পরের কতে মনে রাখো কোষ গহ্বর আছে, কোষ গহ্বর আছে। যাই হোক, যে কোনো একটা মনে রাখলেই হয়, সমস্যা নাই। ভ মানে হচ্ছে ভলিউটিন আছে, ভলিউটিন আছে। এবং রতে মনে রাখো রাইবোজোম আছে, রাইবোজোম। আচ্ছা, তো রাইবোজোমটা কেমন? 70s রাইবোজোম, এটা হয়তো বা জানো। এছাড়াও আর কি কি থাকে? ব্যাকটেরিয়ার ভেতরে নিউক্লিয়াসের মতো নিউক্লিওয়েড থাকে। ভাইরাসের যে নিউক্লিয়াস, সেটাকে আমরা নিউক্লিয়াস বলবো না। কেন বলবো না? সেটাকে আমরা বলি নিউক্লিওয়েড। কেন বলি? কারণ প্রকৃত নিউক্লিয়াসের মতো এইখানে প্রকৃত নিউক্লিয়াসটা থাকে না, এখানে আদি প্রকৃতির নিউক্লিয়াসটা থাকে। তো আদি নিউক্লিয়াসটাকে আমরা আদর করে বলতে পারি নিউক্লিওয়েড। তাহলে এই ব্যাকটেরিয়ার ভেতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। কি বলা হচ্ছে? নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। এখানে নামের মধ্যে আছে অয়েড। এই অয়েড শব্দটার অর্থ হচ্ছে মতো। অয়েড শব্দটার অর্থ কি? মতো, অর্থাৎ নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। এটাকে আদর করে আরেকটা নামে ডাকতে পারি, এটাকে বলা হয় সিউডো নিউক্লিয়াস। কি বলা হয়? সিউডো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। সিউডো মানে কি? সুডো বা সিউডো, তোমরা হচ্ছে ফেসবুকে যে নিউজগুলো দেখো বেশিরভাগই সুডো নিউজ, অর্থাৎ ভুয়া নিউজ। এখানে সিউডো বা সুডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া, ভুয়া বা ভ্রান্ত, ভুয়া বা ভ্রান্ত। ঠিক আছে? কেন এটাকে ভুয়া নিউক্লিয়াস বলা হচ্ছে বা ভ্রান্ত নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড বলা হচ্ছে, নিউক্লিয়াসের মতো বলা হচ্ছে, কেন বলা হচ্ছে ভাইয়া? কি হইল? আচ্ছা, কেন এটাকে ভুয়া নিউক্লিয়াস বলা হচ্ছে?
এর কারণ হচ্ছে নিউক্লিয়াসে, একটা প্রকৃত নিউক্লিয়াসে যা যা থাকা দরকার এই নিউক্লিওয়েডে সবকিছু থাকে না। কি কি থাকে না সেটাও একটু বলে দিই তোমাদেরকে। যেমন একটা নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকা জরুরি, কিন্তু এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা নাই। এখানে নিউক্লিয়ার মেমব্রেন এটা কিন্তু নাই, ঠিক আছে। এরপরে নিউক্লিওলাস যেটা, সেটাও নাই, নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটাও এখানে থাকে না। এছাড়াও ক্রোমাটিনে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন থাকে না, মনে রাখো। ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, প্রোটিন এটা থাকে না। তাহলে এই তিনটা জিনিস না থাকার কারণে এই নিউক্লিয়াসটাকে আমরা প্রকৃত নিউক্লিয়াস না বলে কি বলতে পারি, নিউক্লিওয়েড বলতে পারি, বা আদি নিউক্লিয়াস বলতে পারি, বা সিউডো নিউক্লিয়াস বলতে পারি, যাই বলি। এছাড়াও এর ভেতরে ক্রোমোজোম বহির্ভূত একটা বৃত্তাকার ডিএনএ থাকে যার নাম হচ্ছে প্লাজমিড। এটাকে কি নামে ডাকতে পারি আমরা, এটাকে আমরা বলি প্লাজমিড। প্লাজমিড মানে কি, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। এই প্লাজমিড হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, রাইট। এবং এই প্লাজমিড এটা কিন্তু জৈব প্রযুক্তির হাতিয়ার। এটাকে কি বলা হয় ভাইয়া, এটা হচ্ছে জৈব প্রযুক্তির হাতিয়ার, জৈব প্রযুক্তির হাতিয়ার বলা হয়, রাইট। এছাড়াও কি থাকে, পিলি থাকে, ফ্লাজেলা থাকে, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। তাহলে আসো আমরা আমাদের মেন পড়াতে চলে যাই। আমরা হচ্ছে ভাইরাসের ব্যাকটেরিয়ার গঠনটা দেখলাম, যদি এখানে ব্যাকটেরিয়ার গঠনটা উল্লেখ করা নাই, এক্সট্রা ভাবে ওই টপিকটা পড়লাম। যাই হোক, ব্যাকটেরিয়ার ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসটা একটু দেখি, কারণ এখান থেকে একবার প্রশ্ন হয়েছে। এবং প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল এই যে মনোট্রিকাস, এখানে কয়টা ফ্লাজেলা থাকে। তাহলে ফ্লাজেলার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করব, কয়টা ফ্লাজেলা থাকে। তাহলে কয়টা শ্রেণীবিন্যাস করা যায়, 6 ধরনের। ফ্লাজেলার উপর ভিত্তি করে 6 ধরনের ভাগ করা যায়, 6টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এখানে প্রত্যেকটা নামের মধ্যে আছে দেখো ট্রাইকাস, আর ট্রাইকাস বা ট্রিকাস মানে হচ্ছে ফ্লাজেলা। এই ট্রিকাস কথাটার অর্থ হচ্ছে ফ্লাজেলা। তাহলে একটা হচ্ছে অ্যাট্রিকাস, মনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস, সেফালোট্রিকাস, পেরিট্রিকাস। তো এখানে নামের শুরুতে আছে এ। বায়োলজিতে মনে রাখো, কোনো নামের শুরুতে যদি দেখো এ, এই এ শব্দটার অর্থ হচ্ছে না। এ শব্দটার অর্থ কি ভাই, এ শব্দটার অর্থ হচ্ছে না। অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়ার কোনো ফ্লাজেলাই নাই সেটা হচ্ছে অ্যাট্রিকাস। উদাহরণটা কি, করিনি, নামের মধ্যে না আছে, দেখো করিনি ব্যাকটেরিয়াম, করিনি নামের মধ্যে আছে না। মনো মানে কি, যে সকল ব্যাকটেরিয়ার ফ্লাজেলা হচ্ছে একটা, সেটা হচ্ছে মনোট্রিকাস। তাহলে মাত্র একটা ফ্লাজেলা থাকলে মনোট্রিকাস। যেমন ভিব্রিও কলেরা, এই ভিব্রিও কলেরা দেখতে কেমন, এই যে এরকম কমা আকৃতির, ঠিক আছে। একটাই মাত্র ফ্লাজেলা, দেখে মনে হয় যে এটা মনে হয় কমা একটা, বাংলা ভাষায় কমা ইউজ করো না। সো কমা আকৃতির এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি নামে রাখতে পারি, কমা আকৃতি, এই নামটাও আমি দিতে পারি, কমা আকৃতির ব্যাকটেরিয়া এটা। আচ্ছা, দেন আরো দুইটা, একটা হচ্ছে অ্যাম্ফিটিকাস আর একটা হচ্ছে লোফোট্রিকাস। অ্যাম্ফিলোফো। এখানে অ্যাম্ফি কথাটার অর্থ হচ্ছে উভয়। অ্যাম্ফিবিয়া পড়ছো না, অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর। অ্যাম্ফি কথাটার অর্থ হচ্ছে উভয়। সো এই ব্যাকটেরিয়াটার উভয় দিকে ফ্লাজেলা থাকে। কোন দিকে ফ্লাজেলা থাকে, উভয় দিকে। লোফোট্রিকাসও ঠিক সেম, উভয় দিকে ফ্লাজেলা থাকে, তবে একাধিক। এখানে উভয় দিকে একটা করে, দুই প্রান্তে একটি করে, কিন্তু এখানে দুই প্রান্তেই তবে দুই গুচ্ছ থাকে, অনেকগুলা করে থাকে। তাহলে দুইটা হচ্ছে স্পাইরিলাম, যেটা হচ্ছে দুইটাই হচ্ছে স্পাইরিলাম। এখন যেখানে উভয় প্রান্তে একটা করে আছে অর্থাৎ অ্যাম্ফিট্রিকাস, এখানে এটার উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস। মাইনাস নেগেটিভ কথা আছে, মাইনাস মানে কি কম, তাই না। তো স্পাইরিলাম মাইনাস, এখানে উভয় পাশে একটা করে। কিন্তু যেখানে উভয় পাশে ভরে ভরে আছে সেটা হচ্ছে ভলুটান্স, স্পাইরিলাম ভলুটান্স, ঠিক আছে। সেফালো কথাটার অর্থ হচ্ছে মাথা, সেফালো কথাটার অর্থ হচ্ছে মাথা, যেমন সেফালোকর্ডাটা পড়ছো না। সো মাথায় যদি অনেকগুলা ফ্লাজেলা থাকে সেটা কি সেফালোট্রিকাস। আর সেফালোট্রিকাসের উদাহরণ হচ্ছে সিউডোমোনাস। তাহলে সেফালো সিউডো, এই কথাটা মাথায় রাখো। এবং পেরি মানে চারদিকে, ধরে নাও এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চারদিকে ফ্লাজেলা আছে, চারদিকে ফ্লাজেলা, সেটা কি পেরিট্রিকাস, সব দিকে আছে। সো পেরিট্রিকাস, একটা কথা মনে রাখো, শালা চারদিকে ঘুরঘুর করে। সালমোনেলা থেকে মনে রাখো শালা, এই শালা সারাদিন চারদিকে ঘুরঘুর করে, এর সমস্যা অনেক, বুঝছো, শালা চারদিকে ঘুরঘুর করে। ওকে, ঠিক আছে ভাইয়া, এবার আসো আমরা সামনের দিকে যাই। এবং এই টপিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া থেকে, এই টপিকটা বস লেভেলের একটা টপিক। এখানে সব জায়গা থেকে প্রশ্ন হয় না, তবে স্পেসিফিক কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন হয়। তো চিকিৎসা ক্ষেত্রে
ব্যাকটেরিয়ার উপকারিতা কি? সো ব্যাকটেরিয়ার উপকারিতা দেখো কতবার প্রশ্ন আসছে। তো চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া থেকে আমরা কি উপকার পাই? সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা যায় এবং প্রতিষেধক টিকা তৈরি করা যায়। তাহলে 1 নম্বর উপকারিতা চিকিৎসা ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে পারবো। 2 নম্বর উপকারিতা হচ্ছে প্রতিষেধক টিকা তৈরি করতে পারবো। আচ্ছা, ওষুধ কিভাবে আমরা তৈরি করতে পারি? যেমন 2টা ওষুধের নাম বলা আছে, একটা হচ্ছে সাবটিলিন, পলিমিক্সিন। এই ওষুধগুলো তৈরি করতে পারি। আর প্রতিষেধক টিকা যেমন হচ্ছে কলেরা, টাইফয়েড, যক্ষা, ডিপিটি। হ্যাঁ, ডিপিটি মানে কি? ডিপিটি মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডিপথেরিয়া, পি মানে হচ্ছে পার্টাসিস, পার্টাসিস, পার্টাসিস মানে হচ্ছে হুপিং কাশি, এবং টি মানে হচ্ছে টিটানি, টিটানি মানে হচ্ছে ধনুষ্টঙ্কার। ঠিক আছে, তাহলে এই 3টা রোগের টিকা তৈরি, ডিপথেরিয়া, পার্টাসিস এবং টিটানি, টিটানি। ওকে, সো এই 3টা রোগের প্রতিষেধক টিকা তৈরি করা যায় ব্যাকটেরিয়া থেকে। ওকে, এবার আসো কৃষি ক্ষেত্রে কি উপকার আমরা পাই ব্যাকটেরিয়া থেকে, সেটা এভাবে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো যে কৃষি ক্ষেত্রে কি উপকার করে ব্যাকটেরিয়া। এভাবে মনে রাখো ভাইয়া, মাটিতে মাটিতে নাই পতঙ্গের ফলন, পতঙ্গের ফলন, মাটিতে নাই পতঙ্গের ফলন। অর্থাৎ ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে। মাটিতে মানে কি? মাটির উর্বরতা বৃদ্ধি করে, উর্বরতা বৃদ্ধি করে। তাহলে ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো এখানে মাটির উর্বরতা বৃদ্ধি করে, এটা এখানে লেখা নাই, যাই হোক। নাই থেকে 2টা কথা মনে রাখবে, একটা হচ্ছে নাইট্রিফিকেশন আর একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। একটা হচ্ছে নাইট্রিফিকেশন, একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, রাইট? তাহলে নাইট্রোজেন সংবন্ধন করে কোন কোন ব্যাকটেরিয়া সেটা আমার জানতে হবে। নাইট্রোজেন সংবন্ধন করে 4টা ব্যাকটেরিয়া, সংক্ষেপে মনে রাখো RCAP, আরক্যাপ, আরক্যাপ। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন সংবন্ধন করে আরক্যাপ। আর মান হচ্ছে রাইজোবিয়াম, এই যে রাইজোবিয়াম। এ মান হচ্ছে সি মান হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, এ মান হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, পি মান হচ্ছে সিউডোমোনাস। এই 4টা ব্যাকটেরিয়া। এখন যেটা হচ্ছে আর মানে হচ্ছে রাইজোবিয়াম। আর রাইস কথাটার অর্থ মনে রাখবা ভাইয়া, রাইস কথাটার অর্থ হচ্ছে মূল। রাইস কথাটার অর্থ কি? রাইস কথাটার অর্থ হচ্ছে মূল। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় থাকে? শিমের মূলে থাকে। কোথায় থাকে? রাইস কথাটার অর্থই যেহেতু মূল, এটা হচ্ছে শিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। কোথায়? মূলের নোডিউলে। মূলের মধ্যে ফোলা ফোলা জায়গা আছে কিছু, সেইখানে নাইট্রোজেন সংবন্ধন করে কে? রাইজোবিয়াম। রাইস কথাটার অর্থ হচ্ছে মূল। আরো 3টা ব্যাকটেরিয়া, ক্যাপ, ক্যাপ মানে সি মানে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, এ মানে অ্যাজোটোব্যাক্টর, পি মানে হচ্ছে সিউডোমোনাস। এই 3টা ব্যাকটেরিয়া মনে রাখো মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। কোথায়? মাটিতে, রাইট? ওকে, এরপরে আসো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন মানে কি? খুব সিম্পলি ভাবে যদি বলি, নাইট্রিফিকেশন মানে হচ্ছে NH3 কে আমরা বানাবো হচ্ছে NO3-। ওকে, NH3 কে আমরা কি বানাবো? NO3- বানাবো। এটা হচ্ছে নাইট্রিফিকেশন। এখন নাইট্রিফিকেশন করে 3টা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এন্ড নাইট্রোব্যাক্টার। 3টা ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন করে, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এন্ড নাইট্রোব্যাক্টার। সো নাইট্রোব্যাক্টার থেকে একটা কোনো প্রশ্ন আসছিল কৃষিতে। ওকে, সো নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এন্ড নাইট্রোব্যাক্টার। এখন যে কথাটা মাথায় রাখবা, প্রথম 2টা মনে রাখো, নাইট্রোসোমোনাস, দেন তো নাইট্রোকক্কাস এন্ড নাইট্রোব্যাক্টার। এই 3টা ব্যাকটেরিয়ার কথা মাথায় রাখো ভাইয়া। এই 3টা ব্যাকটেরিয়ার মধ্যে প্রথম 2টা আমাদের কি করতে হবে বলতো? আমাদের নিশ্চয়ই NH3 কে NO2 বানাতে হবে। নাইট্রিফিকেশন মানে হচ্ছে NH3 কে আমরা NO3- বানাবো। এখন এই প্রথম যে 2টা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস এন্ড নাইট্রোকক্কাস, এই 2টা ব্যাকটেরিয়া যে কাজ করে, NH3 কে NO2- এ পরিণত করে ফার্স্টে। এবং যার নামের মধ্যে আছে ভেক্টর, সে ফাইনাল কাজটা করে, সে যে কাজটা করে সেটা হচ্ছে NO2- কে NO3- এ পরিণত করে। সিম্পল। ওকে, এরপরে দেখো নাই আমরা পড়লাম। এবার হচ্ছে পতঙ্গ। পতঙ্গ মানে হচ্ছে পতঙ্গ নাশক হিসেবে ব্যবহার করা যায়। যেমন বিটি বেগুন নাম শুনছো, বিটি বেগুন হচ্ছে পতঙ্গ প্রতিরোধী। আর
বি মানে হচ্ছে ব্যাসিলাস, সি মানে হচ্ছে, টি মানে হচ্ছে থুরিনজিয়েন্সিস। তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়াটা পতঙ্গ হ্রাস করতে পারে, ঠিক আছে, পতঙ্গরোধী, ঠিক আছে। তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়াটার কথা মাথায় রাখতে হবে। এছাড়া পশুর খাদ্য হিসেবে, সো ল্যাক্টো কথাটার অর্থ হচ্ছে দুধ, তো যে কথাটা মাথায় রাখতে পারো, পশু দুধ খায়, পশু দুধ খায়। ল্যাক্টোবাসিলাস এটা হচ্ছে পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে পশু কি খায়? দুধ খায়। ল্যাক্টো মানে হচ্ছে দুধ। তাহলে ল্যাক্টোবাসিলাস এই ব্যাকটেরিয়াটা কিন্তু আবার দই তৈরিতেও ব্যবহৃত হয়। ল্যাক্টো মানে হচ্ছে দুধ, দুধ থেকে তো দই তৈরি হয়, রাইট? ওকে, তাহলে ভালো কথা আমরা বুঝলাম। এবার আসলে শিল্পক্ষেত্রে আমরা পড়বো, শিল্পক্ষেত্রে কি কি উপকারিতা পাওয়া যায়। তো এই কথা এইভাবে মাথায় রাখতে পারো, দুধ, চা, টেস্টে পাই চামড়ার জৈব রসায়ন। তাহলে দুধ, চা, টেস্টে পাই চামড়ার জৈব রসায়ন। তাহলে দুধ মানে কি? দুগ্ধ শিল্পে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। তাহলে দুগ্ধজাত শিল্পে কোন কোন ব্যাকটেরিয়া কাজে লাগে? স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস। দুইটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস। তাহলে দুগ্ধ শিল্পে ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস থেকে দুগ্ধ হতে মাখন, দই, পনির ইত্যাদি তৈরি করা যায়। এরপরে চা মানে কি? চা, কফি, তামাক শিল্পে দেখো তো, চা, কফি, তামাক এগুলো কি অনেক বড় বড় শিল্প না? যেহেতু চা, কফি, তামাক এগুলো হচ্ছে অনেক বড় বড় শিল্প, এইখানে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করব সেইটাও অনেক বড় হইতে হবে, অর্থাৎ নামের মধ্যে হচ্ছে মেগা। তাহলে এগুলো যেহেতু অনেক বড় বড় শিল্প, এখানে যে ব্যাকটেরিয়াটা আমরা ব্যবহার করতেছি তার নামের মধ্যেও আছে মেগা, আর মেগা কথাটার অর্থই তো বড়, রাইট? ওকে, এরপরে পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম ব্যবহৃত হয়। এটা হচ্ছে পরীক্ষায় এসেছিল, হ্যাঁ, পাটের আঁশ ছাড়াতে। হ্যাঁ, এটা আমার কেন জানি এমনিতে মনে থাকে এবং এটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসছে। তো পাটের আঁশ ছাড়াতে কি ব্যবহৃত হয়? ক্লোস্ট্রিডিয়াম। কোন ব্যাকটেরিয়াটা? ক্লোস্ট্রিডিয়াম। ওকে, চামড়া শিল্পে দেখো, চামড়া আমরা হচ্ছে কুরবানিতে গরু জবাই করার পরে চামড়া কি ছিলি না? চামড়া ছিলি, ঠিক আছে, অর্থাৎ সিলা নামের মধ্যে আছে সিলা, ব্যাসিলাস। চামড়া শিল্পে ব্যাসিলাস। রাসায়নিক শিল্পে ভিনেগার তৈরিতে অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। তাহলে ভিনেগার মানে কি? এসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট দ্রবণ? 96% দ্রবণ মেবি, তাই না? সো এসিটিক অ্যাসিড থেকে মাথায় রাখতে পারো, এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণটাই তো হচ্ছে ভিনেগার, তাই না? আচ্ছা, সো ভিনেগার তৈরিতে যে ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হয় তার নামের মধ্যে আছে এসিটোব্যাক্টার, তাই না? এসিটো আছে, এসিটিক অ্যাসিড, এভাবে মাথায় রাখতে পারো। ল্যাকটিক অ্যাসিড তৈরিতে নামের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড তৈরিতে ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিটোন তৈরিতে বিউটিলিকাম। ওকে, অ্যাসিটো আছে, অ্যাসিটোন তৈরিতে অ্যাসিটো। ইজি। মানব জীবনে কোন কোন ব্যাকটেরিয়া কাজে লাগে? যেমন সেলুলোজ হজমে, এটা মানব জীবনের অবশ্যই কার্যকারিতা না, কারণ সেলুলোজ মানুষ হজম করতে পারে না। এমন সেলুলোজ কে হজম করে? গবাদি পশু, গরু, ছাগল এগুলা। তাহলে গরু, ছাগল যদি সেলুলোজ হজম করতে পারে, মানুষের জীবনে কেন এটা কাজে লাগতেছে? কারণ গরু ছাগল যদি সেলুলোজ হজম করতে না পারতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? সেলুলোজ হজম করতে না পারলে গরু ছাগল কিন্তু হচ্ছে ঘাস খাইতে পারতো না, পাতা খাইতে পারতো না, ঠিক আছে? যখন ঘাস, পাতা এগুলো খাইতে পারবে না, তখন কি গরু ছাগলকে মাংস খাইতে দিতে হবে। আর তুমি চিন্তা করে দেখো, ঘাস, পাতা এগুলো যত সহজে ম্যানেজ করা যায়, যদি মাংস খাইতে দিতে হইতো গরু ছাগল পালার জন্য, তো তাইলে কতটা এক্সপেন্সিভ হইতো, বুঝছো? সো এটা হচ্ছে মানব জীবনের উপকারিতা। তাহলে যদিও সেলুলোজ হজম মানুষ করতে পারে না, তারপরেও মানব জীবনের উপকারিতার মধ্যেই এই সেলুলোজ হজমে দেওয়া আছে, সেলুলোজ হজম দেওয়া আছে। কিন্তু এটা মানুষ হজম করতে না পারলেও পশুর অন্ত্রে এক প্রকার ব্যাকটেরিয়া আছে যেটা এই সেলুলোজ হজম করতে সাহায্য করে, ঠিক আছে? সো যেহেতু এই ক্ষেত্রে গবাদি পশুর একটা সুবিধা হচ্ছে, গবাদি পশু সেলুলোজ হজম করতে পারতেছে, এটার মাধ্যমে মানুষরাও উপকার পাচ্ছে কিছুটা। আচ্ছা, মানব জীবনে আর কি উপকার হচ্ছে ভিটামিন তৈরিতে? যেমন মানুষের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, কে, ফলিক অ্যাসিড এগুলো তৈরি করে। আচ্ছা, তাহলে ফলিক অ্যাসিডটা এখানে হবে, ফলিক অ্যাসিড তৈরি করে।
এছাড়া আর কি বায়োটিন প্রভৃতি প্রভৃতি পদার্থ প্রস্তুত সরবরাহ করে থাকে। আচ্ছা, তাহলে এই যে ভিটামিন বি, কে, ফলিক অ্যাসিড এছাড়া বায়োটিন ইত্যাদি বস্তু প্রস্তুত করে। জিন প্রকৌশলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইকোলাই, বিশেষ করে ইকোলাইয়ের নামটা মাথায় রাখো, জিন প্রকৌশলে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা কাজে লাগে। এছাড়াও অ্যাগ্রোব্যাকটেরিয়ামও কাজে লাগে। ওকে, পরিবেশ উন্নয়নে কোন কোন ব্যাকটেরিয়া কাজে লাগতেছে? পরিবেশ উন্নয়নে মনে রাখো আবর্জনা পচনে পরিবেশ সুরক্ষায় গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। দেখো, যে কোনো জিনিস, কোন একটা ধরে নাও যে কুকুর মরে গেছে, এবং সেখান থেকে তো সেটাকে তো পচাইতে হবে, দ্রুত পচে গেলে সেইখান থেকে গন্ধটাও দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু পুষতে যদি সময় লাগে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে বলতো? প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হবে এবং সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। তো ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে পচায় ফেলা। তাহলে দ্রুত যদি পচে যায় সেটা কি হবে? দ্রুত শেষ হয়ে যাবে, সেটা কিন্তু প্রকৃতির সাথে একসময় মিশে যাবে। তাহলে পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে? প্রাকৃতিক ঝাড়ুদার। প্রকৃতি থেকে এই ঝাড়ুটা হয়। আচ্ছা, এরপরে বায়োগ্যাস তৈরিতে কোন কোন ব্যাকটেরিয়া, এগুলো একটু দেখবা, ঠিক আছে? বায়োগ্যাস তৈরিতে যে এটা একটু ভালো করে মাথায় রেখো। সো গ্যাস, একটা গ্যাস আছে যার নাম হচ্ছে মিথেন। সো মিথেনোকক্কাস, মিথেন থেকে মনে রাখতে পারো, এটা বায়োগ্যাস তৈরিতে ব্যবহৃত হয় এই ব্যাকটেরিয়াটা। এরপরে সিওএস পরিশোধনে জোগ্লিয়া, তেল অপসারণে সিউডোমোনাস, এটা পরীক্ষা আসে মাঝে মাঝে, ঠিক আছে? সিউডোমোনাস তেল অপসারণে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার অপকারিতা কি? ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে, রাইট? ব্যাকটেরিয়া কি করে? মানুষের রোগ সৃষ্টি করে। তো কি কি রোগ সৃষ্টি করে এগুলো একটু জানা দরকার। এখন ভাইরাস ঘটিত রোগ তো আমরা পড়ছি, তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত যে রোগগুলা পড়ছি তার বাইরের রোগগুলা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো রোগগুলা কি কি সেটা একটু আমি বলে দিই তোমাদেরকে, এভাবে পড়তে পারো মনে রাখার জন্য। সেদিন নিউ মার্কেটে গেছি, বুঝছো? নিউ মার্কেটে গিয়ে ওই যে ডিপজল আছে না, ভিলেন ডিপজল, হ্যাঁ, এই ডিপজল কাকু আরেকজন হচ্ছে সেফুদা টাকু, এই দুজনের সাথে দেখা। তো এই কথাটা মাথায় রাখো যে নিউ মার্কেটে ডিপ জল কাকু ও সেফুদা টাকুর হুদাই আগমন। নিউ মার্কেটে ডিপজল কাকু ও সেফুদা টাকুর হুদাই আগমন। তাহলে দেখো, নিউ মার্কেট মানে কি? নিউমোনিয়া। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ হচ্ছে নিউমোনিয়া। ডিপ মানে কি? ডিপথেরিয়া। তাহলে এই যে ডিপথেরিয়া। জল মানে কি? যক্ষা। জল মানে হচ্ছে ভাইয়া যক্ষা। ক মানে কি? ক মানে হচ্ছে কলেরা, এই যে কলেরা। দেন কু মানে হচ্ছে কুষ্ঠ, এই যে কুষ্ঠ রোগ। আচ্ছা, সেফুদাতে সিফিলিস। টা মানে হচ্ছে টাইফয়েড। হুদাই মানে হচ্ছে হুপিং কাশি। দেন মানে হচ্ছে আমাশয়, আনডিউলেটেড ফিভার। আচ্ছা, নিচে আছে এই যে আনডিউলেটেড ফিভার, এটা হচ্ছে প্রাণীর রোগ আনডিউলেটেড ফিভার। মানে হচ্ছে গনোরিয়া। মানে কি ভাইয়া? মানে হচ্ছে, কোথায় আছে? মানে হচ্ছে যে গনোরিয়া, নিচে আছে। মানে হচ্ছে মিনিনজাইটিস। মানে কি ভাইয়া? মানে হচ্ছে মিনিনজাইটিস। মানে হচ্ছে নিউমোনিয়া। এখানে কি আছে? নিউমোনিয়া তো একবার লিখছি। ওকে, তাহলে এই রোগগুলা সৃষ্টি হয়। এছাড়াও কি কি বাদ গেল সেটা একটু দেখে নাও। যেমন হচ্ছে যে ক্ল্যামাইডিয়া আছে, ধনুষ্টঙ্কার আছে, অ্যানথ্রাক্স আছে। তো পরীক্ষায় আসে কোনগুলা? পরীক্ষায় মেইনলি আসে এই যে একটু আগে আমরা যে ডিপিটি টিকা পড়লাম, ডিপিটি। তো এই ডিপিটিটা পরীক্ষায় আসে, অর্থাৎ ডিপথেরিয়া, পার্টাসিস অ্যান্ড টিটানি। সো ডিপথেরিয়া মানে কি? ডিপথেরিয়া মানে হচ্ছে, ডিপথেরিয়া এটা হচ্ছে রোগের নাম। এটা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দ্বারাই হয়, ইজিলি মনে থাকবে। সো ডিপথেরিয়া। হুপিং কাশি, তাহলে এই পার্টাসিস মানে হচ্ছে হুপিং কাশি। দেখো, পার্টাসিস কোন ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা হয়? পার্টাসিস, ঠিক আছে? সো কিভাবে মনে রাখবা? এখানে নামের মধ্যে আছে প, পার্টাসিস। পার্টাসিস মানে হচ্ছে নামের মধ্যে আছে প, হুপিং কাশি নামের মধ্যে আছে প। আমার এইভাবে মনে থাকে, হুপিং কাশি পার্টাসিস, হুপিং কাশি পার্টাসিস। এবং ধনুষ্টঙ্কার, টি মানে হচ্ছে টিটানি। সো টিটানি নামের মধ্যে আছে ট, ধনুষ্টঙ্কার নামের মধ্যে আছে ট।
তাহলে টিটান্নি থেকে মনে রাখো ধনুষ্টঙ্কার টি। আচ্ছা ঠিক আছে, সিফিলিসটা মাথায় রাখতে হবে, তাহলে এই তিনটা তো পড়বা, এই তিনটা গুরুত্বপূর্ণ। সিফিলিস এটা নিয়ে যেহেতু বইয়ে আলোচনা আছে নবম অধ্যায়ে, সো এই অধ্যায় থেকে করলে করবে না, যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে সেক্ষেত্রে সেই গনোরিয়া সিফিলিস এগুলো দিতে পারে। সো গনোরিয়া তো নেসেরিয়া গনোরিয়া ইজিলি মনে থাকবে, কিন্তু সিফিলিস হচ্ছে ট্রেপোনিমা প্যালিডাম, এটা নিয়ে 9 অধ্যায় আছে, এই কারণে এটা পড়তে পারো। ঠিক আছে, যক্ষাটা পড়ো, যক্ষাটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, নামের মধ্যে আছে টাইফি, টাইফয়েড মাথায় থাকবে আশা করি। ঠিক আছে, আর নিউমোনিয়া মাথায় থাকবে এটাও। কলেরা তো জানোই, ভিব্রিও কলেরা, কমাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। ওকে, সো এগুলা একটু ভালো করে পড়ো, এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। ওকে, এবার আসো বিভিন্ন প্রাণীর রোগ, যেমন হচ্ছে আনডিউলেটেড ফিভার, ভেড়ার অ্যানথ্রাক্স। সো এই অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা? অ্যানথ্রাক্স। এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে অ্যানথ্রাক্স এটা কি ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ। ওকে, সো আরগুলা ভালো করে অত বেশি না পড়লেও হবে, কারণ ব্যাকটেরিয়া থেকে মানুষের রোগ থেকেই বেশি প্রশ্ন আসবে। উদ্ভিদের রোগগুলা পড়ো। গমের রোগটার নাম কি? তুণ্ড রোগ। গমের রোগের নাম কি? তুণ্ড রোগ। এবং গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিটিকাম আইস্টিভাম। সো এইখানে যে রোগের ব্যাকটেরিয়াটার নামের মধ্যে আছে ট্রিটিকি। সো ট্রিটিকাম আইস্টিভাম, সেখান থেকে ট্রিটিকি, সিম্পল। টমেটোর ক্যাঙ্কার এই হচ্ছে এই যে কোরিনি ব্যাকটেরিয়াম। ওকে, এরপরে দেখো তামাকের ব্লাইট রোগ, নামের মধ্যে আছে তাবাকি, ব্যাকটেরিয়াটার নাম কি? তাবাকি। এগুলো একটু বারবার পড়তে হবে, বুঝছো? যাদের আসলে বায়োলজি নিয়ে একটু ঝামেলা আছে, এই অধ্যায়গুলো নিয়ে মেনলি সমস্যাটা হয়। আমি তো দু একটা করে ট্রিক্স দিচ্ছি, এবং ক্লাসটাও কম্প্যাক্ট আকারে করার জন্য একটু দ্রুতই পড়াতে হচ্ছে। হ্যাঁ, কারণ তোমাদের হাতে সময় কম। এখন যা পড়াচ্ছি, মাত্র কত পেজ পড়াচ্ছি? হয়তো এই পুরা অধ্যায়টা মিলে 7-8 পেজ পড়াচ্ছি, তাই না? 6-7 পেজ পড়াচ্ছি। তো এই কয়েকটা পেজ না ভালো করে একটু মুখস্থ করতে হবে, ভালো করে পড়তে হবে, এগুলো থেকেই প্রশ্ন আসবে। আমি যা পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে। এই ক্লাসটা কত ঘন্টা হবে? 1 ঘন্টা 20 মিনিট হবে সর্বোচ্চ। তো 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে কতটুকুই আর পড়াবো? এই অংশটুকু জাস্ট ভালো করে তোমার ভালো করে পড়তে হবে, রিডিং দিতে হবে, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, আপেল দেখলেই কিন্তু আমাদের লোভ লাগে, তাই না? সো তার মানে কি? আমরা হচ্ছে লোভরা। ঠিক আছে, সো আমি লোভরা। ঠিক আছে, আপেল দেখলে আমাদের লোভ লাগে, তাই আমি লোভরা, এভাবে মাথায় রাখো। স্ক্যাব থেকে স্ক্যাবিস, আলুর স্ক্যাব রোগ স্ক্যাবিস। দেন আখের আঠা ঝরা রোগ, নামের মধ্যে আছে ভাস্কুলোরাম। সো ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে পরিবহন টিস্যু। আখের যেহেতু পরিবহন টিস্যুর কাছে পানি টানি এগুলো পরিবহন করা, তাহলে আখের মধ্যে তো অনেক পানি আছে, তার মানে কি এখানে ভাস্কুলার বান্ডলটা ভালো হইতে হবে, তাহলে এই যে ভাস্কুলোরাম। লেবুর ক্যাঙ্কার, তাহলে আমরা জানি লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, সেখান থেকে শিমের লিম্ফ স্পট। সো এটা একটু দেখে নিও কি বলা আছে। ওকে, আরেকটা হচ্ছে ধান গাছের ব্লাইট রোগ, এটা মনে হয় লেখা নাই। ধান গাছের ব্লাইট রোগ হচ্ছে জান্থোমোনাস অরিজা, এটা ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, এটা পরীক্ষা ইয়াতে আসে, তো এটা নিয়ে আলাদাভাবে আলোচনা আছে। তো সো ধান গাছের ব্লাইট রোগ এটা হচ্ছে জান্থোমোনাস অরিজা, জান্থোমোনাস অরাইজা, এটা হচ্ছে ধানের ব্লাইট রোগ। ওকে, আচ্ছা এরপরে দেখো ব্যাকটেরিয়ার অপকারিতা যদি বলি, ব্যাকটেরিয়ার অপকারিতা আরো কি আছে? রোগ সৃষ্টি তো বুঝলাম, খাদ্যদ্রব্যের পচন করে। এখন দেখো খাদ্যদ্রব্য যদি পচন না হইতো, ধরে নাও যে একটা খাবার তুমি ফেলাই দিলে, ওটা যদি না পচে যায়, প্রকৃতির সাথে যদি না মিশে যায়, সেটা তো একটা ওয়েস্ট। সেটা হচ্ছে এভাবে জমতে অনেক ময়লা হয়ে গেল, ঠিক আছে, সেটা তো খারাপ। কিন্তু যদি আবার আমি ভালো খাবার রেখে দিলাম, সেটা পচে গেল, সেটা কি? সেটাও খারাপ, তাই না? খাদ্যদ্রব্যের পচন করে কে করে? এই যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম যে ব্যাকটেরিয়াটা আছে, সে ব্যাকটেরিয়াটা বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে, এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যাকে বোটুলিজম বলে। ঠিক আছে, তাহলে খাদ্যদ্রব্য পচে গেল, ওই খাবারটা ওর মধ্যে কি তৈরি হচ্ছে? বোটুলিন নামক হচ্ছে বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে। এখন ওটা যদি তুমি খেয়ে ফেলো, মানুষের মৃত্যুও হতে পারে। এছাড়া পানি দূষণ করে, কোলিফর্ম নামক যে ব্যাকটেরিয়াটা, সেটা পানিকে পানের অযোগ্য করে তোলে। হ্যাঁ, মল দিয়ে দূষিত করে পানিকে পানের অযোগ্য করে তোলে। এছাড়াও মাটির উর্বরতা বিনষ্ট করতে পারে। কোন ব্যাকটেরিয়া?
যেমন হচ্ছে এই যে ডি নাইট্রিফিকেন্স। সো নাইট্রোজেন তো মাটির জন্য দরকার, কিন্তু ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। তাহলে মাটি থেকে যদি নাইট্রোজেন ডিলিট হয়ে যায় সেটা তো আবার খারাপ, তাই না? সো ডি নাইট্রিফিকেন্স যে ব্যাকটেরিয়াটা সেটা মাটির উর্বরতা হ্রাস করে। ওকে, এছাড়াও দৈনন্দিন জীবনে ডি সালফার, তাহলে আমরা প্রতিদিন যে দ্রব্যগুলো ব্যবহার করি সেগুলো অনেকগুলো সালফার দ্বারা তৈরি, তো যেটা হচ্ছে ডি সালফার, সালফার ডিলিট করে দিচ্ছে, সেটা তো আমাদের লোহার পাইপ এগুলাতে ক্ষত সৃষ্টি করবে, সিম্পল। ওকে, আচ্ছা, এছাড়াও ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, এটা হচ্ছে বিমান দুর্ঘটনার কারণে, এটা পরীক্ষা আছে, ঠিক আছে? বিমান দুর্ঘটনা হয় কোনটার মাধ্যমে? ক্লোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম সম্পর্কে আরেকটা কথা মাথায় রাখবা, ওই যে পাটের আঁশ ছাড়াতে ক্লোস্ট্রিডিয়াম ব্যবহৃত হয়। ওকে, ব্যাকটেরিয়া সম্পর্কে পড়লাম। এইবার আমরা যে রোগটা পড়বো সেটা হচ্ছে ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়া এটা ভাইরাস ব্যাকটেরিয়া কোনোটা দ্বারাই হয় না, ম্যালেরিয়া রোগটা। এটা হচ্ছে একটা অণুজীব, একটা হচ্ছে পরজীবী দ্বারা হয়, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ওকে, সো ম্যালেরিয়া থেকে আমাদের প্রথমেই বেশ কিছু বিজ্ঞানীর নাম যদি জানা থাকে তাহলে ভালো। অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমি চেষ্টা করি ম্যালেরিয়া এটা খুব দ্রুত শেষ করার, 1 ঘন্টা 30-এর মধ্যে শেষ করার। তো এখানে বিজ্ঞানীর নাম কিছু আছে ম্যালেরিয়া, যেমন পরীক্ষায় যেটা আসছিল যে টর্টি মেবি আসছিল, তাহলে টর্টি শব্দটি এভাবে পড়ো। আচ্ছা, এখানে মেবি বোল্ড করা নাই, তবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, বুঝতে পেরেছ? তো চার্লস লেভেরন এটা হচ্ছে আবিষ্কারক, ম্যালেরিয়ার আবিষ্কারককে চার্লস লেভেরন। কিভাবে মনে রাখবা? লতে লেভেরন মনে রাখো, লতে হচ্ছে ল্যাবরেটরি, সো ল্যাবরেটরিতে প্লাজমোডিয়াম আবিষ্কার করেন, এই কথাটা মাথায় রাখো। হ্যাঁ, এরপরে দেখো রস, এই বিজ্ঞানীটা মশকির দেহে যে জীবনচক্র, সেই জীবনচক্রটা আবিষ্কার করেন, অর্থাৎ মশকির দেহে যে জীবনচক্র সেটা অনেক রস দিয়ে আবিষ্কার করছেন। হ্যাঁ, অনেক রসালোভাবে এই জিনিসটাকে উপস্থাপন করছেন, এইভাবে মাথায় রাখতে পারো যে রস এই অ্যানোফিলিস মশকির বাহক হিসেবে চিহ্নিত করেন, এবং ওই মশকির দেহে যে জীবনচক্র সেটা হচ্ছে উনি আবিষ্কার করেন, ঠিক আছে? এছাড়াও প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির শর্ট বর্ণনা দিয়েছে কে? বিজ্ঞানী শর্ট, ঠিক আছে? তাহলে বিজ্ঞানী শর্ট, এখান থেকে মনে রাখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির শর্ট বর্ণনা দিছে হচ্ছে বিজ্ঞানী শর্ট। ওকে, ঠিক আছে। পরের একটা ছক আছে, এই ছকটা সবার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো ভার্সিটির জন্য এই ছকটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো এখানে রোগের নাম দেওয়া আছে। ম্যালেরিয়া দ্বারা বিভিন্ন ধরনের রোগ হয়, বিভিন্ন রকম ম্যালেরিয়ার জীবাণু দ্বারা বিভিন্ন রকম রোগ হয়। তো রোগের নামগুলা কি কি এভাবে মনে রাখো? মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার। সো মালিকা মানে কি? মালিকা মানে হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদু মানে হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন মানে হচ্ছে বানানো মানে হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, কেয়ারটেকার মানে হচ্ছে কোয়ার্টান টার্সিয়ান ম্যালেরিয়া। মানে মালিকা মৃদুলের বানানো কেয়ারটেকার, এগুলো হচ্ছে রোগের নাম। তাহলে এই রোগগুলা নিশ্চয়ই জীবাণু দ্বারা হয়, তাহলে জীবাণুটার নাম কি ভাইয়া? জীবাণুটার নাম এখানে দেয়া নাই। আচ্ছা, আমি বলে দিই, জীবাণুটার নাম হচ্ছে FOVM। এফ মানে হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম, তারপরে প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এন্ড প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই 4টা জীবাণু। FOVM, তাহলে FOVM মালিকা মৃদুলের বানানো কেয়ারটেকার, সিম্পল। FOVM মালিকা মৃদুলের বানানো কেয়ারটেকার, FOVM মালিকা মৃদুলের বানানো কেয়ারটেকার, তাহলে ফালসিপারাম, ওভাল, ভাইভ্যাক্স এন্ড ম্যালেরিয়া। আচ্ছা, দেন সুপ্তিকাল, কোনটার সুপ্তিকাল কতদিন? এটা মনে রাখো 8 দিন, এটা হচ্ছে 11 দিন, এটা হচ্ছে 12 দিন, এটা হচ্ছে 18 দিন। এখন রেঞ্জ দেওয়া আছে, তুমি যদি প্রথমটা মনে রাখো, রেঞ্জটা এমনিতে দেওয়া থাকে, মনে করতে পারবা, বা তুমি সঠিক অ্যান্সারটা করে আসতে পারবা। কেন পারবা জানো? কারণ তোমাকে যখন বলবে যে, ধরে নাও যে বললো প্লাজমোডিয়াম ফালসিপারাম দ্বারা যে রোগটা হয় সে রোগের সুপ্তিকাল কতদিন, এখন তোমাকে রেঞ্জ দেওয়া আছে 8 থেকে 11 দিন, ঠিক আছে? বা 8 থেকে 11 দিন, 11 থেকে 16 দিন, এভাবে তোমাকে রেঞ্জ দেওয়া আছে, ধরে নাও। এখন তুমি পারবা না। হ্যাঁ, তোমাকে আচ্ছা 8 থেকে 11 দিন না, 8 থেকে 15 দিন, 11 থেকে 16 দিন, 12 থেকে 20 দিন, 18 থেকে 40 দিন। সো অপশানে তো এই 4টাই থাকবে, তাই না? এমন দিবে না যে 8 থেকে 15 দিন, 8 থেকে 16 দিন, 8 থেকে 17 দিন, এভাবে দিবে না। অপশানে এই 4টাই থাকবে। তাহলে তুমি যদি শুধুমাত্র ওই প্রথম অংশটুকু মনে রাখো তাইলে কিন্তু সম্ভব অ্যান্সার করা, ঠিক আছে? তাহলে
যে কথাটা মনে রাখবা 8, 11, 12, 18। তাহলে FOVM মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার 8, 11, 12, 18 এইভাবে পড়ো। দেন দেন কত ঘন্টা পর পর জ্বর পুনরাবৃত্তি করে, কত ঘন্টা পর পর জ্বরের পুনরাবৃত্তিকাল, ঠিক আছে, এটা হচ্ছে 36, 48, 48, 72। আচ্ছা, তাহলে এখানে মনে রাখো অযৌন চক্র না, কত ঘন্টা পর পর জ্বরটা ফিরে আসে, কত ঘন্টা পর পর, কত ঘন্টা পর পর জ্বর ফিরে আসে, তাহলে 36 ঘন্টা পর পর ফিরে আসে, 48 ঘন্টা পর পর, 48 ঘন্টা পর পর, 72 ঘন্টা পর পর। তাহলে 36, 48, 48, 72, 36, 48, 48, 72। ওকে, তাহলে এই অংশটুকু, এই চারটা কথা একসাথে মনে রাখো তো ভাইয়া। FOVM মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার 8, 11, 12, 18, 36, 48, 48, 72। ঠিক আছে, এতটুকু মনে থাকবে। এরপরে আরো কিছু এক্সট্রা কথা মনে রাখতে পারলে ভালো, আরো কিছু এক্সট্রা কথা চাইলে মনে রাখতে পারো, যেমন গ্যামেটোসাইট কতদিন বাঁচে? গ্যামেটোসাইট হচ্ছে 30 থেকে 60 দিন বাঁচে। ফালসিপারামের যে গ্যামেটোসাইট সেটা হচ্ছে 30 থেকে 60 দিন বাঁচে। আর এখানে ভি যেটা সেটা হচ্ছে 7 দিনের বেশি বাঁচে না। গ্যামেটোসাইট কয়টা প্রবেশ করে একসাথে? মানুষ মশকির দেহে কয়টা প্রবেশ করে? এখানে হচ্ছে 12টা, ওইখানে হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে এখানে 30 থেকে 60 আর হচ্ছে 7 দিনের বেশি বাঁচে না। গ্যামেটোসাইটের সংখ্যা কয়টা? 12, 6। ওকে, আচ্ছা, এখন ফালসিপারাম সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য চাইলেই মনে রাখতে পারো। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া ঘটায় কোনটা? ফালসিপারাম, প্লাজমোডিয়াম ফালসিপারাম সেরেব্রাল ম্যালেরিয়া ঘটায়। এছাড়াও পাহাড়ি অঞ্চলে এটা সবচেয়ে বেশি দেখা যায়, এটাই সবচেয়ে বেশি মারাত্মক, যেহেতু সেরেব্রাল ম্যালেরিয়া ঘটাচ্ছে তার মানে কি এটা সবচেয়ে বেশি মারাত্মক। আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা হচ্ছে সবচেয়ে বেশি ঘটে, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, মাথায় রেখো। ওকে, তাহলে এই ছকটা একটু পড়ো, বিশেষ করে প্রথম চারটা একসাথে পড়ো। এবার আসো ভাইয়া, এবার আসো সাইজোগনি নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, মানুষের দেহে জীবনচক্র, মশকির দেহে জীবনচক্র, দুইটা চক্র পড়ব। তাহলে মানুষের দেহে কি হচ্ছে, এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, দেখো তো মানুষের দেহে এই জীবাণুটা যখন প্রবেশ করে মানুষের দেহে দুইটা জায়গাকে আক্রমণ করে। ফার্স্টে আক্রমণ করে যকৃৎকে, তারপরে আক্রমণ করে আরবিসিকে বা লোহিত রক্তকণিকাকে। তাহলে ম্যালেরিয়ার জীবাণুটা ফার্স্টে আক্রমণ করে কাকে? যকৃৎকে, তারপরে আক্রমণ করে লোহিত রক্তকণিকাকে। তো একটা কথা মাথায় রাখো, এই জীবাণুটা মানুষের দেহে প্রবেশ করে মানুষের দেহকে সাইজ করে ফেলে। ঠিক আছে, অর্থাৎ মানুষের দেহে যে অযৌন চক্র সেটাকে বলা হয় সাইজোগনি। কি বলা হয়? মনে রাখো, সাইজোগনি। তো এখানে প্রথমে তাহলে কি যকৃৎকে আক্রমণ করবে, তার মানে কি সেটা হচ্ছে যকৃৎ সাইজোগনি বা হেপাটিক সাইজোগনি। এবং পরবর্তীতে দেখবা যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যখন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে তখন সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে ফার্স্ট হচ্ছে হেপাটিক, তারপরে এরিথ্রোসাইটিক। এখন হেপাটিক সাইজোগনি, তাহলে এই যে অযৌন জননকেই বলা হচ্ছে সাইজোগনি। অযৌন জননের মানুষের দেহকে যেহেতু সাইজ করে ফেলতেছে তাই সাইজোগনি, এভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে সাইজন বলা হয়, একটু পরে আমরা সেটা দেখব। সাইজন মানে হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত দশা, এটা মূলত যকৃতে ঘটতেছে। হেপাটিক সাইজোগনি যেহেতু যকৃতেই ঘটবে, সংগঠনে 7 থেকে 10 দিন সময় লাগে। ওকে, তাহলে হেপাটিক সাইজোগনিকে ধাপসমূহকে দুইটা ভাগে ভাগ করা যায়। হেপাটিক সাইজোগনিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে এক্সো। হেপাটিক সাইজোগনি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে এক্সো। সো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো কি কি এভাবে মনে রাখো সংক্ষেপে, এসসি এসসি। সো এটা বাদ দাও, এসসি এসসি স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট অ্যান্ড ক্রিপ্টোমেরোজয়েট। ওকে, তাহলে এসসি এসসি, তাহলে এস মান হচ্ছে স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েট। তো এই যে এখানে সাইজন, প্রত্যেকটা দশাতে তুমি দেখবা যে সাইজন সাইজন সাইজন। সাইজন মানে কি? বহু নিউক্লিয়াস যুক্ত দশা। বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে বলা হচ্ছে সাইজন। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে যে স্পোরোজয়েট, দেখো তো সর্বপ্রথম ধাপ কোনটা? স্পোরোজয়েট। তো স্পোরোজয়েটটা তো মশা যখন আমাকে কামড় দিচ্ছে কি প্রবেশ করতেছে? স্পোরোজয়েট প্রবেশ করতেছে। তার মানে কি এটা হচ্ছে মানবদেহের সংক্রামক দশা, এটা হচ্ছে মানবদেহের সংক্রামক দশা বা প্রথম দশা যাই বলি, এবং এটা পরীক্ষায় আসছে। এছাড়াও স্পোরোজয়েট দেখতে কেমন? মাকু আকৃতির, এটাও পরীক্ষায় আসছে ভাইয়া। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে প্রশ্ন করতেই হয়, হয় তোমাকে সাইজন বলবে, সাইজন মানে কি? বহু নিউক্লিয়াস, অথবা বলবে স্পোরোজয়েট এটা কেমন দেখতে? মাকু আকৃতির, এটা মানবদেহের সংক্রামক দশা বা প্রথম দশা,
ইনফেক্টিভ স্টেজ কোনটা, সেটাও কি স্পোরোজয়েট, তাই না? তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে, তাহলে এটা যেহেতু মানব দেহের প্রথম দশা, তাহলে মশকির দেহে এটাই আবার শেষ দশা, তাহলে মশকির দেহে যেটা শেষ দশা সেটা মানুষের দেহে প্রথম দশা, তাহলে মানুষের দেহে প্রথম দশা হচ্ছে স্পোরোজয়েট, মশকির দেহে এটাই হচ্ছে শেষ দশা। সিম্পল। আচ্ছা, তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাহলে এই যে এখানে এসসি আমরা পড়লাম, তাহলে এই এস মানে হচ্ছে সাইজন, এই সি মানে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড, তাহলে এই এসসি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে এসে ওই এসসি আবার রিপিট করে, ঠিক আছে? সো এই যে এস সি, এইখানে এস মানে কি ছিল, সাইজন, তাহলে এখানেও সাইজন, এখানে কি ছিল, ক্রিপ্টোমেরোজয়েড, তবে এখানে একটু স্পেশাল, ক্রিপ্টোমেরোজয়েডের সাথে মেটা যুক্ত হয়েছে, তাহলে মেটা ক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে? 3 নাম্বারটা বাদ দাও। তাহলে এক্সোরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হয়, আবারও বহু নিউক্লিয়াস হয়, সাইজন মানে হচ্ছে বহু নিউক্লিয়াস, আবারও মেটা ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হয়। ওকে, আচ্ছা, পরের অংশটাতে যাই। তাহলে আমাদের হেপাটিক সাইজোগনি, যকৃতের যে আক্রমণ সেটা আমাদের শেষ হইল, যকৃতের যে আক্রমণটা সেটা শেষ হইল। এবার হচ্ছে লোহিত রক্তকণিকাকে যে আক্রমণ করবে সেটা আমাদের একটু জানতে হবে, লোহিত রক্তকণিকায় কি হয়। তাহলে এই লোহিত রক্তকণিকার সাইজোগনিকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এটা কাকে আক্রমণ করবে, আরবিসি কে বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে, এবং এটি সংগঠনের কত সময় লাগে, 48 থেকে 2 থেকে 3 দিন সময় লাগে। এখন এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো কি কি, এভাবে মনে রাখো, ট্র সি আ সা মে গেল, ট্রসি কোথায় গেছে ভাইয়া, আসামে গেল, অর্থাৎ এখানে ট্র মান হচ্ছে ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড, সি মান হচ্ছে কি সিগনেট্রিং, আ মান হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড, সা মান হচ্ছে সাইজন্ট, মে মান হচ্ছে মেরোজয়েড, গেল মান হচ্ছে গ্যামিটোসাইট, ঠিক আছে? এখন এটাই প্রশ্ন আসছিল, যেটা বললাম যে গ্যামিটোসাইট এটা হচ্ছে মানব দেহের শেষ দশা, তাহলে এটা হচ্ছে মশকির দেহের শুরুর দশা, আর মশকির দেহের শেষ দশা হচ্ছে স্পোরোজয়েড, যেটা মানুষের দেহের প্রথম দশা। ওকে, এই কথাটা মাথায় রাখো। তাহলে মানুষের দেহে শেষ দশা কোনটা, গ্যামেটোসাইট, মানুষের দেহে শেষ দশা হচ্ছে গ্যামেটোসাইট, এটা পরীক্ষায় আসছিল। আচ্ছা, এখন এখানে ট্রফোজয়েড নামের মধ্যে আছে জয়েড, জয়েড মান হচ্ছে দশা, ট্রফ মান হচ্ছে খাদ্য, তার মানে কি এটা হচ্ছে খাদ্য দশা, খাদ্য দশা। তাহলে ট্রফোজয়েড দশায় কি হয়, জীবাণুটা খায় এবং খাইতে খাইতে মোটা হয়, গোল হয়, ঠিক আছে? এই জীবাণুটা খাইতে খাইতে কি হয়, আস্তে আস্তে গোল হয়, এবং তখনই খাদ্য গহ্বর দেখা যায়, ঠিক আছে? এই সময় কি দেখা যায়, একটা হচ্ছে কোষ গহ্বর বা খাদ্য গহ্বর দেখা যায়, এখানে কোষ গহ্বর দেখা যায়। এই কোষ গহ্বরটা যখন বড় হয়ে যায়, কোষ গহ্বরটা তো ফার্স্টে ছোট থাকে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে কোষ গহ্বরটা, হ্যাঁ, কোষ গহ্বরটা বড় হয়ে গেল, তখন নিউক্লিয়াসটা এক কর্নারে চলে যায়, তখন দেখতে কিসের মতো, রিং এর মতো মনে হচ্ছে। সো এই দশাটাকে বলা হচ্ছে কি, এই দশাটাকে বলা হচ্ছে সিগনেট রিং, রিং এর মতো অবস্থা। তাহলে রিং এর মতো দেখায় কোন দশাতে, সিগনেট রিং। দেন অ্যামিবয়েড ট্রফোজয়েড, অ্যামিবার মতো হয়ে যায় যখন, ঠিক আছে? এই জীবাণুটা এই যে অ্যামিবার মতো, নির্দিষ্ট আকার নাই, অ্যামিবার মতো হয়ে গেল, তখন কি অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবং অ্যামিবয়েড ট্রফোজয়েড এইখানে আমাদের যে বিশেষ কথাটা মনে রাখতে হবে, আরবিসিতে সার্ফনাস দানা দেখা যায়, এবং এই সার্ফনাস দানা দেখেই প্রথম আমরা ম্যালেরিয়ার রোগ সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? অর্থাৎ ম্যালেরিয়া শনাক্ত করা যায় কিভাবে, সার্ফনাস দানা দেখে। আচ্ছা, পরের ধাপটা কি, সাইজন্ট, এবং সাইজন্টে একটা বর্জ্য দেখা যায়, এটা হচ্ছে বর্জ্যটার নাম হচ্ছে হিমোজয়েন। তাহলে হিমোজয়েন বর্জ্য কখন দেখা যায়, সাইজন্ট ধাপটাতে দেখা যায়। এবং মেরোজয়েটে গোলাপের পাপড়ির মতো একটা দশা, যেটাকে বলা হচ্ছে রোজেট, রোজ মানে তো গোলাপ, সো এটা হচ্ছে গোলাপের পাপড়ির মতো, মনে হয় গোলাপের পাপড়ির মতো একটা অবস্থা, গোলাপের পাপড়ির মতো একটা অবস্থা, যার নাম হচ্ছে রোজেট। তাহলে এখান থেকে আসলে কিভাবে প্রশ্ন হবে ভাইয়া, তোমাকে প্রশ্ন করতে পারে যে সার্ফনাস দশা কোন দশায়, কোন ধাপে দেখা যায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড। তাহলে এই যে নামগুলো তো আমার জাস্ট জানতে হবে, যেমন হিমোজয়েন কোথায় দেখা যায়, সাইজন্টে, রোজেট কখন দেখা যায়, মেরোজয়েটে। ওকে, এভাবে মাথায় রেখো। তাহলে মানুষের দশা শেষ, মানুষের দেহের শেষ দশা হচ্ছে গ্যামেটোসাইট, যেটা মশকির দেহের শুরুর দশা হবে। তাহলে মশকির দেহে জীবনচক্রে প্রথম কথাটা যেটা মনে রাখতে হবে, মশকির দেহে ঘটে যৌন জনন, এবং যৌন জনন অযৌন জনন দুইটাই ঘটে, ফার্স্টে যৌন জনন ঘটে, তারপরে ঘটে অযৌন জনন। তাহলে মানুষের দেহে ঘটে অযৌন জনন, আর মশকির দেহে ফার্স্টে ঘটে যৌন জনন, তারপরে ঘটে অযৌন জনন। তাহলে মশকির দেহে যে যৌন জনন সেটাকে বলা হচ্ছে গ্যামেটোগনি। হ্যাঁ, মানুষের দেহে কি ছিল, সাইজোগনি, আর এটা হচ্ছে গ্যামেটোগনি। তাহলে মশকির দেহে যে যৌন জনন সেটাকে বলা হচ্ছে গ্যামেটোগনি।
এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। সো এই গ্যামেটোগনি কোথায় ঘটে? ক্রপের গহ্বরের ভেতরে ঘটে। কোথায়? ক্রপের ভেতরে। ক্রপ মানে কি? মশকির পেট ধরতে পারো, যেখানে রক্তটা জমা হয়, ক্রপের গহ্বরে ঘটে। এখন যেহেতু যৌন জনন, গ্যামিট তৈরি করতে হবে, গ্যামিট তৈরি, এই যে গ্যামিট তৈরি হবে, এই জন্য তো গ্যামেটোগনি, রাইট? সো গ্যামিট তৈরি হবে কি প্রক্রিয়ায়? গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া। জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া, তাহলে গ্যামিট তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামিট সৃষ্টি হবে। এখন গ্যামিট তো দুই ধরনের, শুক্রাণু, ডিম্বাণু, দুই ধরনের না? তাহলে একটা হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, বা আমি বলতে পারি পুংগ্যামিট, স্ত্রীগ্যামিট। তাহলে গ্যামিট সৃষ্টি করতে হবে দুই ধরনের, একটা হচ্ছে পুংগ্যামিট তৈরি করতে হবে। তাহলে পুংগ্যামিটটা তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়া, যেখানে 4 থেকে 8টা গ্যামিট তৈরি হয়, যেখানে 4 থেকে 8টা পুংগ্যামিট তৈরি হয়। ঠিক আছে, তাহলে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় পুংগ্যামিট তৈরি হয়। আর স্ত্রীগ্যামিট তৈরি হয়, প্রক্রিয়াটার নাম দেয়া নাই, উওজেনেসিস বলতে পারো, আর এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস বলতে পারো। তাহলে গ্যামেটোজেনেসিস এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা হচ্ছে উওজেনেসিস। এটা হচ্ছে উওজেনেসিস, জেনেসিস, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পার্ম তৈরির প্রক্রিয়া, যেহেতু স্পারমাটোজেনেসিস। যাই হোক, দেন যখন গ্যামিট তৈরি হইলো, অর্থাৎ এটা ধরে নাও যে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, তাহলে শুক্রাণু ডিম্বাণু জোড়া লাগার প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষেক। এবং নিষেকের ফলে কি তৈরি হবে? জাইগোট। তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা শুক্রাণু, যেটা হচ্ছে এন, এটা হচ্ছে একটা ডিম্বাণু, যেটা হচ্ছে এন। তাহলে এই দুইটা মিলিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? নিষেক। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক। এবং নিষেকের ফলে কি তৈরি হবে? 2n তৈরি হবে, অর্থাৎ জাইগোট। এটাকে কি বলা হচ্ছে? জাইগোট। তাহলে দেখো তো, নতুন যে জাইগোটটা তৈরি হইলো, সেই জাইগোটটা দেখতে কেমন? 2n। এবং এটা কি অবস্থায় আছে? গোলাকার অবস্থায় আছে, গোল, এবং চলাচল করতে পারতেছে না, নিশ্চল। ধরে নাও এটা হচ্ছে মশকির ক্রপ, মশকির ক্রপ, এইখানে এই ঘটনাটা ঘটলো। এখন এটা হচ্ছে জাইগোট, ধরে নাও জাইগোটটা গোল, নড়াচড়া করতে পারে না। এখন এই গোল জিনিসটাকে আমার এই প্রাচীর পর্যন্ত পৌঁছাইতে হবে, তার মানে কি এটাকে সচল হইতে হবে। সে তো এখন নিশ্চল অবস্থায় আছে, সে কি অবস্থায় আছে? নিশ্চল। তাকে কি হইতে হবে? সচল হইতে হবে। এখন গোল থাকলে তো সে সচল হইতে পারবে না, তাকে এরকম একটা আকৃতি ধারণ করতে হবে, একটা পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো একটা আকৃতি, লম্বা আকৃতির একটা লম্বা আকৃতি গঠন তৈরি করতে হবে। তাহলে এই যে কীট পতঙ্গের মতো যে গঠনটা, এই গোল থেকে কীট পতঙ্গের মতো যে গঠনটা, সেটাকে বলা হচ্ছে উওকিনেট। কি বলা হচ্ছে? উওকিনেট। তাহলে কীট পতঙ্গ তো চলাচল করতে পারে, তাই না? তাহলে উওকিনেট, সে তো 2n আছে, গোল আর থাকলো না, সে কি হয়ে গেল? লম্বা হয়ে গেল এবং সচল। এটাই পরীক্ষা আসছিল। তাহলে সচল দশা কোনটা? উওকিনেট। সচল দশা কোনটা? উওকিনেট। তার মানে কি সে এখন এই যে প্রাচীরে চলে যাবে, সিম্পল। আচ্ছা, তাহলে উওকিনেট হয়ে ওই প্রাচীরে চলে গেল। তাহলে এতটুকু ছিল যৌন জনন। এরপরে খ নাম্বার হচ্ছে অযৌন জনন শুরু হবে, যেটাকে বলা হচ্ছে স্পোরোগনি। তাহলে এই স্পোরোগনিটা কোথায়? ক্রপের প্রাচীরে। কোথায়? ক্রপের প্রাচীরে। এটা ছিল ক্রপের গহ্বরে, আর এটা ঘটবে ক্রপের প্রাচীরে, যে এই প্রাচীরে ঘটবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্রপের প্রাচীরে কি ঘটনা ঘটে? ফার্স্টে ঘটে হচ্ছে এখানে, এটা হচ্ছে ক্রপের প্রাচীর, এটা হচ্ছে ক্রপের প্রাচীর। ক্রপের প্রাচীরে গিয়ে একটা থলে তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ওসিস্ট। তাহলে ফার্স্টে কি তৈরি করে? একটা সিস্ট তৈরি করে। সিস্ট মানে হচ্ছে থলে। তাহলে যে ওসিস্ট একটা থলে তৈরি করলো, এখন ওই থলের ভেতরে বিভাজন শুরু করবে। কি বিভাজন? হ্যাঁ, এই থলের ভেতরে কি করবে বলো তো? বিভাজন শুরু করবে। ঠিক আছে, তাহলে এই যে এই ওসিস্টটা, সেটাকে আমি 2n বলতে পারি। এবং এই সিস্টের সংখ্যা কয়টা? 50 থেকে 500টা সিস্ট থাকে। ঠিক আছে, এখানে কয়টা সিস্ট থাকতে পারে? অনেকগুলো সিস্ট, 50 থেকে 500টা সিস্ট থাকতে পারে। এবং সিস্টগুলা পরিণত হতে সময় লাগে 10 থেকে 20 দিন। তাহলে এই যে এই সিস্ট, এই থলেগুলা, এগুলো আস্তে আস্তে পরিণত হবে। কতদিন লাগবে পরিণত হইতে? পরিণত হতে সময় লাগে 10 থেকে 20 দিন। বুঝতে পেরেছ? ওকে। তাহলে ও সিস্ট এটা কিন্তু 2n এখনো আছে। কি আছে ভাইয়া? 2n আছে, ডিপ্লয়েডই আছে। আচ্ছা, এখন এই ওসিস্টটা তো 10 থেকে 20 দিন সময় লাগবে, তার মানে কি ওসিস্টের এখন পরিস্ফুটন হবে। তো এই ধাপটা মনে না রাখলেও সমস্যা নাই। তারপরে এই পরিস্ফুটন হইতে হতে 10 থেকে 20 দিন পরে দেখবা যে এর মধ্যে স্পোর তৈরি হচ্ছে। তাহলে স্পোরটা কি প্রক্রিয়ায় তৈরি হবে? নিশ্চয়ই একটা বিভাজন হতে হবে। কি বিভাজন? মায়োসিস বিভাজন। এখন এই মায়োসিস বিভাজনকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। জাইগোটের পোস্ট জাইগোটিক মানে কি? পোস্ট মানে তো পরে, তাহলে জাইগোট তৈরি হওয়ার পরে, তাহলে অলরেডি তো জাইগোট তৈরি হয়ে আছে। হ্যাঁ, যেমন ডিম্বাণু শুক্রাণু, ডিম্বাণু হচ্ছে n, শুক্রাণু হচ্ছে n, এই দুটা মিলে জাইগোট তৈরি করলো, যেটা হচ্ছে 2n। এখন এই জাইগোটে
মায়োসিস হচ্ছে, তার মানে কি এই মায়োসিসটাকে আমরা বলবো জাইগোটের মায়োসিস। নর্মালি উন্নত যে জীবগুলা সেখানে তো মায়োসিস তো আর জাইগোটে হয় না, মায়োসিস কোথায় হয়? জনন মাতৃকোষে হয়, তাই না? কিন্তু এখানে যেহেতু জাইগোটে হচ্ছে, এই মায়োসিসটাকে আমরা স্পেশালভাবে বলতে পারি পোস্ট জাইগোটিক মায়োসিস। তাহলে এই পোস্ট জাইগোটিক মায়োসিসের ফলে কি তৈরি হয় বলতো? স্পোরোজয়েড তৈরি হয়, এবং এই স্পোরোজয়েডটা কেমন? হ্যাপ্লয়েড। স্পোরোজয়েডটা কেমন হয়? হ্যাপ্লয়েড। তাহলে একটা ওসিস্ট, একটা থলের মধ্যে, এটা একটা থলে, এই থলের মধ্যে কতগুলা স্পোরোজয়েড থাকে? 10,000টা। একটা থলের মধ্যে কতগুলা স্পোরোজয়েড থাকে? 10,000টা। আর স্পোরোজয়েড দেখতে কেমন? এই যে এরকম লম্বা আকৃতির, মাকু আকৃতির। কতগুলা স্পোরোজয়েড থাকে? 10,000। তারপরে এই প্রাচীরটা ভেদ করে স্পোরোজয়েডগুলো বের হয়ে আসে, বের হয়ে মশকির যে কামড় দ্বীপে লালা গ্রন্থি, সে লালা গ্রন্থিতে গিয়ে অবস্থান করে। তাহলে লালা গ্রন্থিতে, তাহলে প্রত্যেকটা ওসিস্টের ভেতরে যখন স্পোরোজয়েড আছে প্রত্যেকটাতে 10,000, কিন্তু যখন ওইটা ভেদ করে ওই প্রাচীরটা ফেটে লালা গ্রন্থিতে স্পোরোজয়েড চলে যায়, এই লালা গ্রন্থিতে কতগুলো থাকতে পারে? 3,26,000। এবং মশার লালা গ্রন্থিতে, মশকির যখন লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েড থাকে, সেই সময়টাতে তো মশা পাগল হয়ে যায়, ঠিক আছে, যে এতগুলো স্পোরোজয়েড মানে লালা গ্রন্থির মধ্যে কিলবিল কিলবিল করতেছে, মশকি তো পাগল হয়ে গেছে। এখন সে চাইবে যে কামড় দিব কাউকে, হ্যাঁ, কোন একটা মানুষকে কামড় দিলেই কি হবে বলতো? ওই মশকির দেহের মধ্যে লালা গ্রন্থি থেকে স্পোরোজয়েডগুলো মানুষের দেহে চলে যাবে, এবং একবার দংশন করলে কতগুলা স্পোরোজয়েড যাবে? প্রায় 10% চলে যাবে। তাহলে একবার দংশনে, মনে রাখো, একবার যদি দংশন করে কোন একটা মশকি মানুষকে, তাহলে 10% স্পোরোজয়েড মানুষের দেহে চলে যায়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মানুষের দেহে জীবনচক্র, এই কথাটা মাথায় রাখো ভাইয়া। ওকে, তাহলে অনেকক্ষণ ধরে প্রায় ভিডিওটা চললো, 1.5 ঘন্টা হয়তো বা পার হয়ে গেছে। তো এই পর্যন্ত শেষ করতেছি। যেহেতু অধ্যায়টা বড়, একটু বেশি সময় লাগছে, কিন্তু মাত্র 1.5 ঘন্টা। চিন্তা করে দেখো, এত বড় একটা অধ্যায় মাত্র 1.5 ঘন্টায় আমরা কভার করছি। তো এই ভিডিওগুলো আশা করি তোমার উপকারে আসতেছে, যারাই দেখতেছো। হ্যাঁ, অন্যান্য পরীক্ষার কারণে হয়তো বা কৃষি ভার্সিটির আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছ না অনেকেই, হ্যাঁ, ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ। তো এইসব কারণে হয়তো বা অনেকেই দেখার সুযোগ হচ্ছে না, যেহেতু কৃষি ভার্সিটির জন্য এটা বানাচ্ছি। তো যারা দেখতেছো তারা আশা করি অনেক বেশি উপকৃত হচ্ছে, এবং তোমাদের কমেন্ট দেখলে এটা বোঝা যায়, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।